তাদের লাস্ট কোয়েশ্চেন থাকে তুমি কি আইপিএল খেয়েছো। ইয়াং ফিমেলসরা আজকাল সেক্সুয়াল ইন্টারকোর্স যারাই যেটা করছে, তো আই প্রেফার টু বি সেফ। আর সেফ মানে কিন্তু আইপিএল, বিকজ আমাদের বুঝতে হবে যে আইপিএল এর কাজটা কি। আইপিএল এর কাজ যে প্রেগন্যান্সি প্রিভেন্ট করা, এটা আপনি কি করে করছে, হয়তো ভেজাইনাল মিউকাসটা ঠিক করে দেয়, তাহলে এগটাকে প্রিভেন্ট করে দেয়। কিন্তু স্পার্মটা যদি অলরেডি ইউটেরাস অবধি পৌঁছে গেছে, তাহলে কিন্তু ফার্স্ট মেকানিজমটা ফেল। আর একটা ধরুন জাস্ট হলো বেরোলো, ইউটেরাসকে কিন্তু কিছু করে না। যদি পৌঁছতে পারে ওই ফ্যালোপিয়ান টিউবের মধ্যে যদি আপনার ফার্টিলাইজেশনটা মানে স্পার্ম আর এগ যদি মিলে যায়, ওই জায়গাটার মধ্যে যদি আপনি হয়ে যান, একটোপিক প্রেগন্যান্সি হওয়ার চান্সেস ম্যাক্সিমাম ইন কেস অফ আইপিএল। ইউজ এ কন্ডম, ইট ইজ প্রেফারেবল এন্ড সেফ। ডোন্ট ইউজ আইপিএল বিকজ বডির হরমোন যেটা বললাম, এগুলোর মধ্যে অক্সিটোসিন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন এগুলো সব আপ ডাউন করে। এটার জন্য ব্লাড লেভেলস এর মধ্যে এগুলো ইয়াং স্ট্রোক হতে অনেক বেশি প্রবণতা হয়। স্ট্রোক বেসিক্যালি জিনিসটা কি? চলতি ভাষায় স্পিচ প্রবলেম। আমি এখন কথা বলছি, কথা বলতে হঠাৎ করে যদি অসুবিধা হয়, হাঁটতে পারছিলাম হঠাৎ করে হাঁটতে পারছি, এনিথিং হঠাৎ স্ট্রোক। আমাদের অনেক জনের কিন্তু একটা হ্যাবিট আছে নেক ক্র্যাক করার, মেবি করে অনেক রিল্যাক্সিং লাগে, কিন্তু এই ভার্টিব্রাল আর্টারিটা সরু আর্টারি, একদম শুরু থেকে শুরু। আপনি যে নেক ক্র্যাক করছেন, এটার মধ্যে কিন্তু ভার্টিব্রাল আর্টারি ডিসেকশন হওয়ার চান্সেস 100%। ভার্টিব্রাল আর্টারি ডিসেকশন হলে ওই জায়গাতেই ডেথ হওয়ার চান্স থাকে। নমস্কার, নাদ দ্য কসমিক সাউন্ডের আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত। আর আজকে আমার সঙ্গে রয়েছে ত্রিপুরার স্বনামধন্য ডক্টর নিউরোলজিস্ট ডক্টর আবির লাল নাথ মহোদয়। ডক্টর বাবু, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের স্টুডিওতে। কেমন আছেন? ভালো আছি, খুবই ভালো লাগছে আপনি ইনভাইট করলেন। ফর মি ইট ইজ এ ফার্স্ট এক্সপিরিয়েন্স এট লিস্ট ইন ত্রিপুরা। পডকাস্ট ডেবিউ। পডকাস্টে আসা, আমি টক শোজ অনেক করেছি, অনেক চ্যানেলের সাথে করেছি রিগার্ডিং মোস্টলি মাই সাবজেক্ট, মাই প্যাশন, আমাদের ডিপার্টমেন্ট নিয়ে। পডকাস্ট বলতেই আমাদের বড় বড় যারা নাম আছে, যেটা ইউটিউবে নালে ফেসবুকে দেখি, নাম নিতে অসুবিধা নেই। আই টক ভেরি ইনফর্মাল। রাজ সামানি নালে, আই হোপ যে আপনিও কোনোদিন ওনার লেভেলে পৌঁছতে পারেন, উনি যখন আরো উপরে লেভেলে। আপনার কথাটা যেন সত্যি হয়। তো থ্যাংক ইউ। আপনার নাদ দ্য কসমিক সাউন্ড নামটাও খুবই বিউটিফুল। আই হোপ এটার পিছনে কোনো রিজন, তাহলে কোনো কারণ নিশ্চয়ই আছে, আমাকে অবশ্যই বলবেন। বাকি আপনাদের যেই শ্রোতা বন্ধুরা আছে, আমি চাই যে যারাই আমাদের আজকে ডিসকাশনটা হবে, জানি না যেভাবেই শুরু হবে, যে আমার এইম থাকে সবসময় যাই ডিসকাশন আমি করি, এটা একদম ইজিয়েস্ট একটা, যদি চুপচাপ দুজন মানুষ যারা কিছু বোঝে না ওরাও যদি শোনে, ওদের জন্য যেন উপকার হয়, এই জন্য ডিসকাশনটা হবে। আপনি যেহেতু কথা প্রসঙ্গে বললেন যে নাদ দ্য কসমিক সাউন্ডের মিনিংটা, তো ব্যাপারটা হচ্ছে আমরা স্পিরিচুয়ালিটি বিষয়টাকে প্রমোট করার উদ্দেশ্যেই বেসিক্যালি চ্যানেলটা খোলা। স্পিরিচুয়ালিটিতে আমরা যেটা বুঝি যে ব্রহ্মনাদ, যে শব্দটা ব্রহ্মের থেকে সৃষ্টি হচ্ছে, ওমকার ধ্বনিটা, সেটা হচ্ছে নাদ। সেই নাদটাকেই আমরা, যেহেতু কসমস থেকে সেই শব্দটা আসে, সেই কারণে নামটা হলো হচ্ছে দ্য কসমিক সাউন্ড। মানে আমাদের এই পডকাস্টের যেই শব্দগুলো তৈরি হবে, একটা শব্দ, সেগুলো যদি কোনো একটা সময় কারোর জীবনে কোনো একটা পরিবর্তন আনতে পারে, সেটাই হচ্ছে আমাদের পডকাস্টের সার্থকতা। তো সেই উদ্দেশ্যে আমাদের পডকাস্টটা। প্রথমেই যে প্রশ্নটাতে যেতে চাইবো সেটা হচ্ছে নিউরো ইন্টারভেনশনিস্ট। এই যে শব্দটা, এটা যদি আমাদের ধরুন একটা বিয়ে বাড়িতে বসে রয়েছেন, কারোর সঙ্গে গল্প করছেন, কথায় কথায় আমার মা মাসিদের সঙ্গে আপনাকে আলাপ করালাম, যে এই শব্দটা আপনি কিভাবে বোঝাবেন? তো বেসিক্যালি নিউরোলজি জিনিসটা কি? নিউরোলজি হলো ব্রেইনের একটা সাবজেক্ট। তো ব্রেইন বলতে আমরা তিনটা সাবজেক্ট বলি, একটা সাইকিয়াট্রি হতে পারে, একটা নিউরোসার্জি হতে পারে, নিউরোলজি হতে পারে। তো আমি যখন নিউরোলজিতে ঢুকেছিলাম, তো নিউরোলজি করার সময় ইনিশিয়ালি এটাই অ্যাজ এ নন মেডিকেল, আপনি তো নন মেডিকেল পার্সন, সেটাই যে নিউরোলজিস্ট মানেই অনেক বড় জিনিস। অবশ্যই বড় জিনিস, কারণ নিউরোলজি অব্দি আস্তে আস্তে আমার যে কালো চুলগুলো পেকে গেছে। তো এরপরেও কিছু করা, এটা মেডিকেল সায়েন্সের মানুষরা ওরা হয়তো বুঝবে, কিন্তু নন মেডিকেল যেরকম মা নাহলে তোর বাবা, ওদেরকে বোঝানো যে নিউরোলজির পরেও তুমি কিছু করতে চাও, ইট ইজ এ হিউজ থিং। কারণ গ্রামে গঞ্জে এখনো আছে, মোহনপুর আমাদের গ্রামের বাড়ি আছে, যে টোনের জেনারেল ত্রিপুরাতে কথা বলে, এমডি শেষ হয়েছে না এখনো হয় না কেরে, জেনারেলি যেটা আমি শুনতাম, এমডির পরেও নিউরোলজি করা, নিউরোলজির পরেও নিউরোলজিও হয়ে গেছে, এরপরে আয় না কেরে। যাই হোক, আমার যেটা নিউরোলজির সময় দিয়ে দেখলাম যে স্ট্রোক জিনিসটার প্রতি আমার খুব অ্যাটাচমেন্ট হয়েছে, মানে এই সাবজেক্ট, এই পেশেন্টগুলো দেখে। তো স্ট্রোক বলতে আমরা যেটা বুঝি যে একদিকে প্যারালাইসিস, মুখে কথা আটকে যাওয়া, ওয়াকিং ডিফিকাল্টি, নাহলে যদি ব্রেইনে ব্লিডিং হয়, আমরা সবসময় এটা ট্রিটমেন্ট দিয়ে দিই, কজটা ফাইন্ড আউট করি না। সিটি স্ক্যান করাটা নাহলে এমআরআই করাটা কিন্তু কজ না, কজটা হলো যে কেন হচ্ছে। তো নিউরো ইন্টারভেনশন মানে হলো যে আমার কজগুলো ফাইন্ড আউট করার জন্য সার্জারি না করে এমন কোনো জিনিস করা। কি এটার মধ্যে কার্ডিও ইন্টারভেনশনটা কি, যে আমরা এখানে প্রিক করে হার্টের পেসমেকার, নাহলে হার্টের স্ট্যান্ড বসানো, সেম ভাবে ব্রেইনের স্ট্যান্ড বসানো,
ব্রেইনের মধ্যে যদি ব্লিডিং হয়, কেন ব্লিডিংটা হয়েছে, ব্রেইনের অ্যাঞ্জিওগ্রাফি করা, এটাকে নিউরো ইন্টারভেনশনের মধ্যে পড়ে। আচ্ছা, তো এটা বোঝানো ফর এ স্টেট লাইক ত্রিপুরা এখনো অনেক কঠিন। আমি সবসময় আমি যাদেরকে বলি, আমি তো এগুলো আয়ুষ্মান দিয়েই করি, সবকিছু ফ্রিতেই করি, যাই আপনি শুনেছেন নিশ্চয়ই, এই জন্য টপিকটা উঠেছে। আমি সবসময় এইম এটা থাকে না যে আমি 100 জন রোগীদের করবো, এইম এটা থাকে না যে পেশেন্টের স্ট্রোক আসে এই পেশেন্টারই করবো। আমার এইম থাকে আমি 100 জনকে বোঝাবো, এর মধ্যে থেকে একজনের করব। যে একজনের করব ও গিয়ে 10,000 মানুষকে গিয়ে বলবে আবিল্লাল নাথ এই জিনিসটা করে, এটা আমার এইম। যেন এখন আমার যে স্ট্রাগলটা হচ্ছে টু এস্টাবলিশ দিস সাবজেক্ট ইন ত্রিপুরা, আমার পরে যদি 15 বছর পরে কেউ আসে এই স্ট্রাগলটা যেন ফেস না করতে হয়। তো আমি এখন অব্দি মানুষকে বুঝিয়ে লাস্ট 2-2.5 বছরে 500টার মতো এনজিওগ্রাফি করেছি। এনজিওগ্রাফির জন্য আমরা এখানে প্রিক করতে হয় এই জায়গাটা, ক্যাথেটারের মাধ্যমে কি আমরা চেক করি। ক্যাথেটার বলতে আমরা ইউরিনারি ক্যাথেটার না, ব্রেইনের সরু এখানে শিরাটা ব্রেইনের শিরাগুলো এগুলো কি নর্মাল আছে কিনা, এগুলোর মধ্যে ব্লক আছে কিনা, এর মধ্যে কোনো বেলুনের মতো ফুলে আছে কিনা, ফুললে এগুলো থেকে ফেটে যায়, তো এগুলোর থেকে আমরা কয়েলিং করি, অ্যানিউরিজম বলে এগুলোকে। একটা পডকাস্টের মাধ্যমে এটা বোঝানো ডিফিকাল্ট, বাট ইয়েস ইট ইজ এ ডিফিকাল্ট থিং at least in a big cities also. So for a state like Tripura it is obviously difficult, people don't understand যে আমরা কি করতে চাইছি। বাট আমি ওইটাই বললাম যে আমি 100 জনকে বোঝাবো, আমি একজনকে খুঁজবো, যে একজনের করব ও গিয়ে 1 লাখ মানুষকে বলবো যে আবিল্লাল নাথ এই জিনিসটা করে। তো এটা সচেতনতা ক্রিয়েট করা, মানে 100 জন লোকের মধ্যে কি 100 জনকে যখন বোঝাচ্ছেন সবাই অনেকে রাজি হয় না, বিকজ দে আর অ্যাফ্রেড, এন্ড দ্যাট ইজ ফাইন, দ্যাট ইজ ফাইন। আমার টিচার আমাকে এটাই বলেছে, ইউ ডোন্ট পুশ because there is nothing more to prove. আমার কাউকে কিছু প্রুভ করার নেই, I have proved myself in my eyes, যার কিছু করার বাকি নেই। কিন্তু আমার এখন পুশ যদি করি, আমি খুব ভালো করে জানি যে পুশ করলে একটা জিনিস মানুষ তো বুঝবে না, তো সমাজে গিয়ে জিনিসটাকে ভুল বলবে, আর এটা করে লাভ নাই, এটা করিস না, আর মানুষ ভয় পাবে। তো আমি সবাইকে কাউন্সিলিং করি, যখন স্ট্রোক হয় জীবিত আমরা দেখি, কাউন্সিলিংটা করি যে ভাই দেখো এটা তোমার স্ট্রোক হয়েছে, তোমার ব্রেইনে ব্লিডিং হয়েছে, তোমাদের আমরা এনজিওগ্রাফি করতে হবে ব্রেইনে। এই যে হার্টের যে এনজিওগ্রাফি হয় ওটা দে টুক 10 years টু এস্টাবলিশ। এখনো মানুষ হার্টের এনজিওগ্রাফি শুনলে ভয় পায়, এখনো যদি আপনি হার্টের স্পেস মেকার বললে ভয় পান। তো 10 years এর পরও যদি ভয়টা থেকে যায় হার্টের প্রতি, যেটা এত কমন, এটা একটা সবার আইডিয়া আছে, তাহলে আমি বলছি ব্রেইনের এনজিওগ্রাফি করবো, ব্রেইনের ভিতরে মাথা না কেটে ব্রেইনের সরুর শিরা দিয়ে ঢুকে গিয়ে আমি কিছু করবো, অবভিয়াসলি মানুষ ভয় পাবে। কিন্তু ভয় পেলে তো আই ক্যানট ফর দেম, ওর ভয়ের জন্য আমি সাবজেক্টটাকে ডাউনগ্রেড করতে পারবো না। তো যে ভয় পাবে না, যে বিশ্বাস রাখবে যে না এটাও একটা ট্রিটমেন্ট হতে পারে, ওর জন্যই আমি জিনিসটা করবো। আচ্ছা, তো এই যে এই বিষয়টা এখানে শুরু হলো জিবি হসপিটালের মধ্যে, মানে আমাদের এখানে ত্রিপুরার সবচেয়ে বড় রেফারেল হসপিটাল, এই জায়গাটার মধ্যে এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করার জন্য যাবতীয় যা যা জিনিসপত্র রয়েছে প্রযুক্তিগত দিক থেকে, সেগুলো কতটা? দেখুন, আমাদের যেটা করতে গেলে আগে আমার, বিকজ এটা ভালো প্রশ্ন জিজ্ঞেস করুন, মাই টিচার ইজ ভেরি প্রাউড অফ মি, বিকজ আমি 3D তে শিখেছি। 3 ডাইমেনশনাল পিকচার লাগে ব্রেইনের মধ্যে কিছু করতে গেলে, আমি 2D তে করছি। তো আমার স্যার আমাকে মানে মেবি উনার, মাই টিচার আই অলওয়েজ থিঙ্ক হি ইজ এ গড ফর মি, যে আমাকে শিখিয়েছে। তো উনি আমাকে অনেক সময় জিজ্ঞেস করে তুমি করছো কি করে, আমি হলে করতাম না হলে। তো আমি 2D তে করছি, 2D ইজ বেস্ট ফর হার্টের, তো ব্রেইনের জন্য 2D তে করছি। কিন্তু করতে হবে বিকজ টু সেভ দ্য লাইফ। আমার এই মিটা থাকে না একদম পারফেক্ট, আমি কি নিমান্সের মতো করে ফেলতে পারবো? নো। আমি কি এমসের মতো করতে পারবো? নো। বাট আই ক্যান সেভ দ্য লাইফ। এইম ইজ টু সেভ দ্য লাইফ, জীবনটা বাঁচাতে হবে। তো 2Dর মধ্যে আমরা করছি। বাট ইয়েস, ভালো প্রশ্ন তুললেন। আমরা অলরেডি ডিপার্টমেন্ট অফ নিউরোলজি আর ডিপার্টমেন্ট অফ কার্ডিওলজি গভর্নমেন্টের টেন্ডার হয়েছে, আমাদের নেক্সট 1-2 ইয়ারের মধ্যে 3D ক্যাথ ল্যাব এসে পড়বে, দেন আমার জন্য অনেকটা ইজি হবে। কিন্তু 2D দিয়েও আমি এখন অব্দি ধরুন 500টার মধ্যে এনজিওগ্রাফি করেছি ব্রেইনের, এরপরে 30-40টা কয়েলিং করেছি ব্রেইনের। কয়েলিং কিছুদিন আগে একটা কয়েলিং করেছিলাম ব্রেইন। অ্যাকচুয়ালি কয়েলিং জিনিসটা কি, ব্রেইনের শিরাগুলো তো শিরা সোজা হয়, শিরাগুলো ব্রেইনের মধ্যে সোজা হয়, এগুলো যে বেলুনের মধ্যে ফুলে যায় এগুলো ফেটে ব্লিডিং হয়। তো এগুলোর ভিতরে গিয়ে কয়েল বসাতে হয়। বলতে খুব ইজি, এখন আপনাকে পডকাস্টে এটা বসাতে খুব কঠিন। আর জিনিসটা বোঝাতে পেশেন্ট পার্টিটাকে যে তোমার পেশেন্টটাকে এটা করবো, ওর জন্য তো একদম নিউ, আপনার জন্য যেরকম নিউ। তো ও এটা হ্যাঁ, কারণ ও কনসার্ন না দিলে তো ওর এত তো আমি বুঝতে পারি, ও কনসাল্টও দিল না, ওর ভালোর জন্য করতে গিয়ে শুধু কেওস হয়ে যাবে। তো কনসার্ন দিলে আমরা এটা করি। তো 30-40টা কয়েলিং করেছি, ব্রেনের স্টেন্টিং 40-50টা করেছি। আপনার চিন্তা হতে পারে 30-40টা কি, কিন্তু ফর স্টেট লাইক ত্রিপুরা ইন ন্যাশনাল লেভেল, নাহলে আমি যখন ইন্টারন্যাশনাল কনফারেন্সে, দে আর ভেরি হ্যাপি যে তুমি এরকম একটা জায়গায় একটা জিনিস শুরু করতে পেরেছো যে ইট ওয়াজ নট দেয়ার। বাট অল ক্রেডিট গোজ টু মি? নো, অল ক্রেডিট গোজ টু আয়ুষ্মান কার্ড। আয়ুষ্মান আছে দেখে
পেশেন্টরা সাহস করে বলছে, বিকজ এই জিনিসগুলো দেশের বাইরে থেকে আসে। এক একটা জিনিসের কস্ট ইজ লাখস, 5 লাখ 10 লাখ 15 লাখ, আয়ুষ্মান কার্ড দিয়ে সবকিছু ফ্রিতে হচ্ছে। আমরা এবার একদম বেসিক একটা কোশ্চেনে যাচ্ছি, স্ট্রোক বেসিক্যালি জিনিসটা কি, আর ব্লকেজ কথাটা মানে? দেখুন, স্ট্রোক জেনারেলি মানে যেটা চলতি ভাষা, যে আমি স্ট্রোক বলতে মানুষ কি বুঝে, একদিকের উইকনেস, এটা তো সবাই জানেই। স্পিচ প্রবলেম, আমি এখন কথা বলছি, কথা বলতে হঠাৎ করে যদি অসুবিধা হয়, আর হাঁটতে পারছিলাম হঠাৎ করে হাঁটতে পারছি, এনিথিং হঠাৎ ইজ স্ট্রোক জেনারেলি গ্রসলি। তো যখনই হঠাৎ হবে তখন আমাদের কাছে আনবে, সিটি স্ক্যান করবো। কেন? সিটি দিয়ে ডিফারেন্সিয়েট করা যায় ঠিক ব্রেনে ব্লিডিং হয়েছে নাকি ব্রেনের মধ্যে ব্লিডিং ছাড়া ব্লকেজ হয়েছে। যদি ব্লকেজ হয় তাহলেও একদিকের উইকনেস হবে, ব্লিডিং হলেও একদিকের উইকনেস। তো ট্রিটমেন্ট ইজ ডিফারেন্ট, এই জন্য সিটি স্ক্যানটা ইম্পর্টেন্ট। সিটি ছাড়া দুটো সিমটম সেম লাগবে। তো ব্রেনের লেফট সাইডে যদি স্ট্রোক হয়, রাইট সাইডের উইকনেস, রাইট সাইডে যদি স্ট্রোক হয়, লেফট সাইডের উইকনেস, লেফট সাইডে যদি স্ট্রোক হয়, রাইট সাইডের উইকনেসের সাথে স্পিচ প্রবলেম থাকবে। তো আমি যদি একটা পেশেন্ট দেখি যার রাইট সাইডের উইকনেস, কথা বলতে অসুবিধা হচ্ছে, তো মোস্টলি এটা স্ট্রোক। আমি পডকাস্টগুলো যখন টক শো যখনই আমি করি, আমি সবাইকে বলি যে সেলফ ডাক্তারি করার দরকার নেই, আমি জাস্ট বলছি দেখে নিজেরা ডাক্তারি করবেন না। যে শোনার পরে যদি হচ্ছে এরকম, আমি কোনোদিনই বলি না যে আমাদের ডিপার্টমেন্ট নিয়ে আসুন আর জীবিতে নিয়ে আসুন, বিকজ আপনার পডকাস্ট যদি কেউ গন্ডাছড়ায় বসে, তো ওর যদি স্ট্রোক হয় ও আর জীবিতে আসতে পারবে না। তো অ্যাটলিস্ট আমার মেসেজ এটা হবে, যারাই দেখছেন আর দেখবেন, আপনারা নিয়ারেস্ট হসপিটালে এরকম হলে নিয়ে যাবেন, ওইখানে ডক্টর থাকবে, ও ট্রেন টু ডিল, ও বুঝবে কি টাইপের স্ট্রোক, কি বেসিক ট্রিটমেন্ট দেওয়া উচিত, দেন আমি অ্যাকর্ডিংলি হায়ার সেন্টারে রেফার করবো। ব্লকেজটা যেটা বললেন সেটা এনজিওগ্রাফি দিয়ে বোঝা যায়, যে ক্যারোটিড আর্টারি, এখানে হাত দিলে বলবেন দপদপ করছে, ক্যারোটিড আর্টারি, ক্যারোটিড আর্টারি, রাইট ক্যারোটিড, লেফট ক্যারোটিড। ক্যারোটিড গুলো কিন্তু সরু, সোজা আছে না সরু আছে, ব্লকেজের একটা মাত্রা আছে। 20% ব্লকটাকে ফর এ 70 ইয়ার ওল্ড আমি নর্মাল ধরবো। এখন যদি এটাই 70% ব্লক হয়, তা আমার এটাকে ট্রিট করতে হবে। আমি যদি এটাকে ছেড়ে দেই ওষুধ দিয়ে, আমি যদি স্টেন্ট না বসাই, তাহলে এটা পরে 90% ব্লক হয়ে বড় স্ট্রোক হতে। আজকাল অলমোস্ট মানে 30 to 35 এজের যে ইউথরা রয়েছে, তাদের মধ্যে এই স্ট্রোক হওয়ার প্রবণতাটা একটু বেড়ে গেছে, এটার মূল কারণটা কি? দেখুন, এটাকে ইয়াং স্ট্রোক বলে, এটা সেপারেটই টপিক একদম। আচ্ছা, তো ইয়াং স্ট্রোকের অনেক রিজন থাকতে পারে। তো আমি যদি বলি যেটা জেন জি, নাহলে আমাদের জেনারেশন, আমরাও ইয়াংই ধরবো না, আমি নিজেকে কোনোদিনই ওল্ড ভাবতে চাই না। এখনো মনে হচ্ছে কলেজেই যেন পড়ি, কলেজের হস্টেলটাই আমার ভালো লাগে, কিন্তু সময়ের সাথে সময়ের তাগিদে নিজেকে স্যার ভাবতে এখনো ভালো লাগে না, কারণ সবাই বলে স্যার। আমি তো মন থেকে, আমার এখনো মনে হয় যে হস্টেলের বন্ধুদের সাথে বসলাম, একটু আড্ডা মারলাম, সিনেমা দেখলাম। তো যেটা ইয়াং স্ট্রোক বলছেন, ম্যাক্সিমাম যেটা ইয়াং জেনারেশন কি করে, স্মোকিং অ্যাভয়েড করা উচিত, অ্যালকোহল অ্যাভয়েড করা উচিত। এখন যেটা প্রবণতা বাড়ছে, ড্রাগস, এটা অ্যাভয়েড করা উচিত। এই স্মোকিং আর অ্যালকোহল এত বেশি মাত্রা বেড়েছে, মানে এখানে এখনো পার্টি কালচারটা শুরু হয়নি। পার্টি কালচারটা আপনি যে বোম্বে বলুন, দিল্লি বলুন, এত বেশি হাই উইকেন্ডস, যেমন আজকে স্যাটারডে, গতকালকে স্যাটারডে নাইট ছিল, তো এত বেশি অ্যালকোহল ইয়াং জেনারেশন কনজিউম করছে। দ্য বডি ইজ নট ওরিয়েন্টেড, বিকজ জেনেটিক্যালি ওর ঠাকুরদাতা তো অ্যালকোহল খায়নি, উনি তো 7টার সময় ঘুমিয়ে রয়েছে। তো ও কি করছে, অ্যালকোহল খাচ্ছে, স্ক্রিন টাইম, মোবাইল বলুন, ইনস্টা বলুন, সবকিছু রিলেটেড এটার মধ্যে, স্ট্রেস বলুন, অল দিস ইজ অ্যাডিং। এছাড়াও অনেক টাইপের জেনেটিক কজ থাকে। জেনেটিক কজ গুলো বলতে গেলে, ইয়াং যদি একদম বাচ্চাদের ক্ষেত্রে হয়, একটা ডিজিজ আছে মোয়া ডিজিজ, এটার মধ্যে ব্রেনের শিরাগুলো ডেভেলপমেন্ট হয় না, তো এটা থেকে স্ট্রোক হতে পারে। নাহলে অনেক সময় ব্লাডের ফ্যাক্টরস কিছু হয়, প্রোটিন সি, প্রোটিন এস, অ্যান্টিথ্রম্বিন 3, এগুলো অনেক সময় ডেফিসিয়েন্সি থেকেও স্ট্রোক হতে পারে। কিন্তু আমি জেনারেলি এগুলো বলবো যে এই যে লাইফস্টাইল চেঞ্জেস, দেখুন আমাদের ওয়ার্ক প্লেসে কিন্তু কোনোদিনই চেঞ্জ হয়নি। ওয়ার্ক প্লেসটা কিন্তু সেই 9টার সময় শুরু, আপনি ঠাকুরদার সময় 9টার সময় 9:30 শুরু হতো, আপনি এখন সময় না। তো ওরা কিন্তু 7টার সময় ঘুমাতো, ওরা 9টার সময় যেত, ওদের বডি রেস্ট পেত, ওয়ার্কের টাইমটা কিন্তু সেম রয়ে গেল। আমরা ঘুমের টাইমটা কমিয়ে দিয়েছি। আগে এটা ওরা 7টার সময় গ্রামে ঘুমাতো, আস্তে আস্তে 11টা হলো, আমাদের সময় এটা রাত্র 2টো হলো। আপনি মনে হাত রেখে বলতে পারেন, আমিও আর আপনিও সবসময় আমরা 1টা 12টা 1টা অব্দি আমরা সজাগ থাকি, হয়তো রিলস দেখি, না আমি নিজেই বলছি রিলস দেখি, নাহলে ফেসবুক দেখি। এটাতে করতে গিয়ে কি হলো, আমার বডির রেস্টের টাইমিং কমে গেল, কিন্তু সকালে কিন্তু আমার সেম উঠতে হচ্ছে সেম টাইমে। তো যেহেতু বডি রেস্ট পাচ্ছে না, প্লাস লাইফস্টাইল ইজ ব্যাড, অটোমেটিক্যালি পেশেন্টরা বডি স্যুট করতে পারছে না, এন্ড দ্যাট ইজ রিঅ্যাক্টিং, এন্ড দ্যাট মে বি এ কজ অফ স্ট্রোক। কিন্তু বর্তমান সময়ে যে কর্পোরেট কালচারটা আস্তে আস্তে ঢুকছে বিভিন্ন কর্মক্ষেত্রের মধ্যে, সেখানে দেখা যায় যে কর্পোরেট কালচারের মধ্যে
মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটা বিশাল কাজের প্রেশার থাকছে, এবং আগে যেটাকে আমরা সেই 9টা to 5টা যে একটা জবের ফ্রেম স্ট্রাকচার ছিল, এখন তো সেটা পাল্টে 9টা to 9টা, 10টা 11টা, তার কোনো আপার লিমিট আর কিছু নাই আর কি। এই জায়গায় স্ট্রেস ম্যানেজমেন্ট এটা আপনাকে চুজ করতে হবে, হোয়াট ডু ইউ ওয়ান্ট প্লেজার অর পিস। অবভিয়াসলি আপনি কর্পোরেট কালচারে বলুন, আপনি যত বেশি ওয়ার্ক করবেন এত মাছ মানি ইউ উইল আর্ন, দ্য মোর মানি ইউ উইল আর্ন ইউ ওয়ান্ট টু আর্ন মোর, দেয়ার ইজ নাথিং কল্ড মোর মানি। পয়সার কোনো শেষ নেই, ঠিক না? তো যে আরো বেশি আর্ন করো, আরো বেশি এটা করতে গিয়ে, তো আপনি যদি আর্ন করতে চান ইউ হ্যাভ টু পারফর্ম, ইফ ইউ হ্যাভ টু পারফর্ম ইউ হ্যাভ টু টেক স্ট্রেস, ঠিক আছে? যত বেশি স্ট্রেস আপনি নিতে পারবেন আপনার কোম্পানি আপনাকে পছন্দ করবে, এমন মানুষকেই তো পছন্দ করবে যে স্ট্রেস নিতে পারে। এন্ড ফর দ্যাট আপনি আপনার স্ট্রেসটাকে কি করে কন্ট্রোল করবেন, দ্যাট ইজ এন্টায়ারলি আপ টু ইউ। তা আমি বলবো বলার জন্য বলা খুব ইজি যে মেডিটেশন করো, যোগা করো, কিন্তু আমি যেটা মনে করি যেটা পসিবল করা, যে অ্যাটলিস্ট 24 ঘন্টার মধ্যে আপনার নিজের বডির জন্য যদি 15 মিনিট রানিংও করতে পারেন, দ্যাট ইজ অলসো এনাফ আই ফিল। অক্ষয় কুমার বলে সকাল 4টার সময় ওঠে, হি ডাজন্ট ড্রিঙ্ক অ্যালকোহল, হি ইজ এ ভেরি মানে মেথডিক্যাল গাই, তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, নেভার গোস টু পার্টিস। তো ও বলে যে, আর ঠিকই বলে এটা হয়তো, যে 24 ঘন্টার মধ্যে আপনার নিজের বডির জন্য আপনি যদি 15 মিনিট বের করতে পারছেন না, দেন ইউ ডোন্ট ডিজার্ভ টু বি হেলদি, ঠিক আছে না? তো আমি অ্যাটলিস্ট চেষ্টা করি, সময় কম পাই কিন্তু অ্যাটলিস্ট ওই 15 মিনিটটা বের করা। আপনি যদি 1 কিলোমিটারও রান করে ফেলেন, ট্রেডমিলেই রান করুন, ইচ্ছার বিরুদ্ধেই করুন, দ্যাট উইল বি বেনিফিশিয়াল ইন দ্য লং রান। অ্যাটলিস্ট 15 মিনিট যদি আপনি রানিং করেন ট্রেডমিলে, শুনতে 15 মিনিট লাগছে, আপনি ট্রাই করে দেখবেন, 15 মিনিট ইজ নট ইজি, ইট গোজ আপ টু 2 কিলোমিটার। যদি আপনি প্রপার যদি 10 এ রান করেন, একটু রেস্ট করেন, অ্যাটলিস্ট 2 কিলোমিটারস অফ রানিং এভরিডে ইজ এনাফ। কিন্তু এই কিন্তু 15 মিনিটও আমরা বের করতে পারছি না, কিন্তু আমরা কিন্তু এটাই চাইছি, আমরা কিন্তু হেলদি থাকি। কোনো একটা জায়গাতে বোধহয় আমাদের নিজস্ব অলসত কিছু একটা কাজ করতে থাকে, বা সেই ওই রিল এডিকশন বা স্ক্রল করে যাওয়াটা, সেই কারণে হয়তো সেটা বের করে হ্যাঁ, বিকজ ওই টাইমটা আপনি এটা রিল না দেখে যদি আপনি একটু রানিং করেন 15 মিনিটস অনলি, তাহলেও আপনার হেলথের জন্য কিন্তু এনাফ। তাহলে আপনার কি হবে না, প্রেশার হবে না, সুগার হবে না, থাইরয়েড হবে না, বডি ফিজিক উইল বি ফাইন। এটাই। আচ্ছা, অনেকেই ভাবে মানে স্ট্রোক মানেই প্যারালাইসিস, এই কথাটা কতটুকু সত্যি? দেখুন, স্ট্রোক যদি হয়, যেটা বলছিলাম প্রথমে যে একদিকের উইকনেস হবেই, তো স্ট্রোকটা যদি অ্যাভয়েড করতে হয়, লাইফস্টাইল চেঞ্জেস আমি বললাম, তো যদি হয়ে যায় একবার, তো ওষুধের কাজ হলো 30%, যাই ওষুধ দিই, আর 70% ইজ ফিজিওথেরাপি। তো আমি পডকাস্টের মাধ্যমে এটাকেই সবাইকে বলতে চাই যে আমি যখন আমি না, যে কোনো বাকি নিউরোলজিস্ট হোক, বাকি নিউরোসার্জন হোক, মেডিসিনের ডক্টর হোক, আপনাকে যদি বলছে এই ফিজিওথেরাপি করতে, আপনি এটাকে ইগনোর করবেন না। অ্যান্ড ডোন্ট থিঙ্ক আপনাকে ফিজিওথেরাপিস্ট আপনি 2 ঘন্টা করে করাবেন। নো ফিজিওথেরাপি উইল ডু ইট। আপনি যদি এক্সপেক্ট করেন আপনি যাই আপনাকে ওর রিমিউনারেশন দিচ্ছেন, আপনার জন্য 2 ঘন্টা সময় দেবে, এটা করবেন। আপনাকে ফিজিওথেরাপিস্ট ওই আধা ঘন্টা 40 মিনিট দেখিয়ে দেবে, আপনার করতে হবে 2 ঘন্টা। তো এনি ফিজিওথেরাপি, গুড ফিজিওথেরাপিস্ট উইল শো ইউ 30 to 40 মিনিটস। কিন্তু আপনি যদি এটাকে নিজের তাগিদে নিজে ঠিক করতে হবে, নিজে ঠিক হতে হবে, এটা ভেবে যদি আপনার মানে পেশেন্টদেরকে আমি বলি অ্যাটলিস্ট সকালে 1 ঘন্টা, বিকালে 1 ঘন্টা, আমার বলা ইজি, আই নো ইট, ও করতে ইচ্ছা করবে না, দ্যাট অলসো আই নো, কিন্তু ও যদি না করে তাহলে এটা ঠিক হবে না। ওর বুঝতে হবে যে ওষুধ খেলেই ঠিক হবে না, ফিজিওথেরাপি করতে হবে। বাট ইয়েস, যে ভালো ফিজিওথেরাপি করেছে এমন পেশেন্টও আমি দেখেছি যে ও ঠিকও হয়েছে। ঠিকের একটা লিমিট আছে। দেখুন, একটা জিনিস যেটা ড্যামেজ হয়ে গেছে, ব্রেনের স্ট্রোক যখন ব্রেনের ড্যামেজ হয়, ফাইবারস গুলো ড্যামেজ হয়, হাতের মাসেলস গুলো ড্যামেজ হয়, ঠিকের একটা লিমিট আছে। 10-এ 10 আপনি কোনোদিনও হবেন না। আপনি যদি অনলি ফিজিওথেরাপি না করেন, হয়তো আপনি 1-এর মধ্যে 10-এর মধ্যে 3 হবেন। উইথ ফিজিওথেরাপিস্টের ফিজিওথেরাপি আপনি 10-এর মধ্যে 5 হবেন। কিন্তু আপনি যদি ওই ফিজিওথেরাপি করেন, ওই 5-এর থেকে 8 অব্দি টেনে নেওয়া যাওয়ার আপনারই দায়িত্ব। এটা আপনার ডাক্তারেরও দায়িত্ব না, এটা আপনার ওই ফিজিওথেরাপিস্টের দায়িত্ব না, আপনার পেশেন্ট পার্টিরও আমি দায়িত্ব বলবো না। ওর নিজের তাগিদেই ওর করতে হবে, যেভাবে শিখিয়ে দেবে। ওরা করতে চায় না, কিন্তু যারা করে ওরা নিয়ার নর্মাল লাইফ লিড করতে। স্ট্রোকের ক্ষেত্রে প্রাথমিক কিছু লক্ষণ দেখে এগুলো বোঝা যায়। ফেস সাম স্পিচ একটা টেস্ট আছে, এই টেস্টটা সম্পর্কে যদি একটু বুঝিয়ে বলেন। দেখুন, এটা ফার্স্ট বলে, আচ্ছা, একটা হলো আপনার ফেস। তো মানে আপনি যদি দেখছেন, মানে এখন যদি আমি আপনাকেই দেখি, হঠাৎ করে দেখানি তো ফেসের আর্কিটেকচারটা এরকম ছিল, হঠাৎ করে যদি আপনার মুখটা যদি একদিকে বেঁকে যায়, আমি চোখে লাগবে। মানে যেই পডকাস্টটা দেখছেন আর শুনছে, আপনি যদি আপনার পাড়াতে দেখুন যে আপনার প্রতিবেশী নালে সামনের মানুষটা হঠাৎ করে যদি ফেসটা একদিকে বেঁকে গেল, নাম্বার 1। নাম্বার 2 হলো একসাথে আপনারা হাঁটছেন, হঠাৎ করে একদিকে ও কিছু হাতটা তুলতে পারছে না, কিছু এই হাত দিয়ে নিতে পারছে না, ডমিনেন্ট হ্যান্ড দিয়ে, নন ডমিনেন্ট হ্যান্ড দিয়েও নিতে পারছে না, তাহলে হঠাৎ করে আঙ্গুল মানে কলমটা পড়ে গেল, নাহলে আর্ম এফে, ঠিক আছে। স্পিচ, আমি নর্মালি কথা বলছি, আমার মুখে কথা বলতে অসুবিধা হচ্ছে, হঠাৎ করে স্পিচ। আর এটা হলো টাইম, মানে এই সব কিছু জিনিস যদি FAS এই জিনিসটা যদি টাইমলি আপনি আনতে পারেন, ওই টাইম পিরিয়ডটা ইজ 4.5 hours। তো এই ফেসের
সিমটমটা, যেটা কি আমরা কি গোল্ডেন আওয়ার যেটা বলছি, এটা কি 4.5 ঘন্টা বলে, 4.5 ঘন্টার মধ্যে যদি আপনি আনতে পারেন তাহলে আপনি অবভিয়াসলি আপনি পিএইচসিতে গেলে এসব কেউ ট্রাই করবেন, একটা মেডিকেল কলেজে আপনি যদি আনেন তাহলে ইমার্জেন্সিতে আনলে তাহলে থ্রম্বোলাইসিস, কিন্তু সেই থ্রম্বোলাইসিসটাও অনলি ফর ইসচেমিক স্ট্রোক, মানে যেটার মধ্যে ব্রেনে ব্লিডিং নেই, তেমন আনলে সিটি করে, সিটির মধ্যে যদি ব্লিডিং না থাকে তাহলে আমরা এই অপশনটা দিই যে দেখো আপনি 4.5 ঘন্টার মধ্যে এসেছেন, আমাদের একটা এই ওষুধ আছে, এটা ইনজেক্টেবল ওষুধ, ইনজেক্টেবল ওষুধটা দিয়ে আমাদের ওই থ্রম্বাসটা, মোস্টলি থ্রম্বাস হয়তো ব্লক করেছে এই জন্য উইকনেস হচ্ছে, থ্রম্বাসটা লাইসিস করতে হয়, থ্রম্বোলাইসিসের মানে হলো এটা, তো এটার জন্য ওষুধটা দিতে হয়, কিন্তু এগুলোরও কিছু সাইড এফেক্টস আছে, এগুলোরও কিছু ক্রাইটেরিয়াস আছে, তো ও বলছে 4.5 ঘন্টা, এটা আদৌ সত্যি কিনা, এরপরে ওর বিপি টিপি নর্মাল আছে কিনা, ওর সুগার টুগার নর্মাল আছে কিনা, এরপর ওর কোনো মেজর সার্জারি 15 দিন আগে হয়েছে কিনা, ওর ধরুন পেটের সিজার হয়েছে, কথার কথা বলছি, একটা বাচ্চা ডেলিভারি হয়েছে, এখনো তো উনটা একদম শুকায়নি, আপনি থ্রম্বোলাইজ করে দিলেন, কারণ এটা ওষুধটা তো আপনি ভেইনে দিচ্ছেন, শরীরে সব জায়গায় যাবে, অন্য জায়গায় ব্লিডিং শুরু হয়ে যাবে, বিকজ থ্রম্বাসটা লাইসিস মানে রক্তটাকে তরল করে দেয়, তো তরল করে দিলে রক্ত চলাচলটা ওইটাতে ঠিক হবে, কিন্তু আপনি এটা ঠিক করতে গিয়ে ওইটা প্রবলেম হয়ে গেলে তখন পেটের মেজর সার্জারি যদি থাকে, হার্নিয়া অপারেশন, নাহলে এগুলো যদি থাকে, কারো যদি গলব্লাডার অপারেশন থাকে, কারো যদি ক্রনিক বিপি 180 উপরে থাকে, আপনি থ্রম্বোলাইসিস করতে দিলে বিপি প্রেশার বেশি, ব্রেনে ব্লিডিং হয়ে গেল, তো এগুলো আছে, এগুলো আমরা দেখে স্টেবল পেশেন্টদেরকেই বলি। এই যে টপিকটা আমার জন্য খুব ফ্যাসিনেটিং, বিকজ আমি অনেকদিন ধরে হেমোফিলিয়া নিয়ে ডিল করছি, তো এই ক্ষেত্রে যে আপনার সঙ্গে যেরকমভাবে কথা হচ্ছিল, হেমোফিলিক পেশেন্টদের ক্ষেত্রে এই ব্রেন স্ট্রোক হওয়ার সম্ভাবনা কতটা থাকে, এবং এটা হলে পরে তখন আমরা এটাকে কিভাবে, দেখুন হেমোফিলিয়া জিনিসটা কি, এটা দুঃখিত যে আপনার এটা আছে, বাট আই ডোন্ট থিঙ্ক ইউ রিকোয়ার সিম্প্যাথি, বিকজ ইউ আর ডিলিং উইথ ইট, ইউ রিকোয়ার এমপ্যাথি, আই ফিল, অ্যান্ড আই ফিল আই এম এমপ্যাথেটিক টুয়ার্ডস ইউ, অ্যান্ড আই ফিল কে দিস ইজ এ জেনেটিক ডিজিজ, যেটার মধ্যে ক্লটিং ফ্যাক্টরস কম থাকে, অনেক টাইপের ফ্যাক্টরস আছে, এগুলো মেডিকেল ব্যাপার, এগুলো তো শ্রোতারা শুনতে চাইবে না, কিন্তু যেটা আপনার প্রশ্নটা যে হেমোফিলিয়া হলে ফ্যাক্টরস দিতে হয়, আর ফ্যাক্টর অনেক সময় 1 থেকে 9 অব্দি আসে, ফ্যাক্টর 8ও আছে, 1ও আছে, 9ও আছে, অনেক সময় ছোট জায়গায়, আই উইল কনসিডার ত্রিপুরা এজ এ স্মল প্লেস, নট এ বিগ প্লেস লাইক বম্বে অর দিল্লি, তো অনেক সময় ফ্যাক্টরস থাকে না, প্লাজমা দেয়, প্লাজমার মধ্যে তো সব ফ্যাক্টরস আছে, বাই ডিফল্ট দিয়ে দেয়, যদি কোনো পেশেন্টের এরকম ব্লাড ডিসঅর্ডারস থাকে, তো ওদের ক্ষেত্রে ফর এক্সাম্পল এই হিমোফিলিয়া যে ইম্পর্টেন্ট হিস্ট্রি উই টেক বিফোর গিভিং থ্রম্বোলাইসিস, তো আমার যদি স্ট্রোক হয় এরকম পেশেন্টদের, তাহলে আমি 10 বার চিন্তা করবো বিফোর গিভিং দ্য থ্রম্বোলাইটিক ড্রাগ, অ্যালটিপ্লেস, টেনার্টিপ্লেস, বিকজ ওদের এইম কি যে ক্লটটাকে লাইসিস করা, হয়তো ক্লটটাকে লাইসিসও করে দেবে, কিন্তু ওই একটু চান্স অফ ব্লিডিং যেটা থাকে এটাকে অনেক বেশি বাড়িয়ে দেবে, অ্যান্ড যদি ওদের ক্ষেত্রে ব্লিডিং হয় তখন উই নিড দ্য হেল্প অফ নিউরোসার্জনস, অ্যান্ড ব্লিডিংটা কতটুকু হবে, ব্লিডিংটা কমানোর জন্য, তো এই হিস্ট্রিগুলো ইম্পর্টেন্ট হিস্ট্রি, উই অলওয়েজ টেক, তোমার কি জেনেটিক কোনো ব্লাড ডিসঅর্ডার আছে কিনা, কারোর ব্লাড ক্যান্সার এরকম কিছু আছে কিনা, যেরকম হিমোফিলিয়া বললেন হিমোফিলিয়া আছে কিনা, এগুলো যদি থাকে তাহলে ইন দ্যাট কেস উই অ্যাভয়েড ইট। তখন নর্মালি ওই মেডিসিনের মাধ্যমে আমাদের কে কোথায় লাগে বা নিউরোসার্জনের, রাইট, বিকজ প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আপনি যদি এরকম হিমোফিলিয়ার পেশেন্টকে আপনি থ্রম্বোলাইজ করে দেন, অ্যান্ড আই বিলিভ কি আমি যাই করছি ইট উইল অলওয়েজ বি জাজড, মানে একটা মানুষ আবিল্লাহনাথ কি করছে, না আমি কেন বলছি, যে কেউ কি করছে এরকম কেউ অন্য কেউ এসে বলা উচিত না, আরে এটা তো না দিলে ভালো হতো, এটা বলাটা, লুজ স্টক করাটা খুব বেশি প্রিভ্যালেন্ট সোসাইটিতে, তো মানুষটা কি হবে, মানুষটা অলরেডি স্ট্রেসে আছে বিকজ অফ দ্য ডিজিজ, তো এরকম কিছু করে শুধু শুধু পেশেন্টকেও কনফিউজ করা উচিত না, আর নিজেও কনফিউজ হওয়া উচিত না, ইট ইজ বেটার টু বি সেফ, নো নিড, আপনি যতক্ষণ জিনিসটা করলেন না ইউ আর সেফ, ইট ইজ বেটার টু বি সেফ দেন সরি, ওকে ব্লিড করিয়ে আপনার সরি বলে লাভ নেই, বিকজ ও যদি স্ট্রোক হয়, সোসাইটিতে একটা অলরেডি প্রিভ্যালেন্ট আইডিয়া আছে স্ট্রোক মানে উইকনেস, হি ইজ রেডি ফর দ্য উইকনেস, আপনি ওকে আশা দিচ্ছেন যে আপনি ওষুধটা দিলে ঠিক হয়ে যাবে, আপনি আশাটাও পূরণ করতে পারলেন না, ওর ব্লিডটাও করে দিলেন, দেন ইউ ক্যানট অ্যান্সার হিম যে কেন সরি আমি তো বুঝিনি, ডাজন্ট ওয়ার্ক ইন মেডিকেল সায়েন্স। মহিলাদের ক্ষেত্রে হরমোনের প্রভাবে স্ট্রোকের ঝুঁকি কতটা বাড়ে? হরমোন বলতে আমি এটাই ভাববো যে আপনার কোয়েশ্চেনটা ইজ রিগার্ডিং দ্য কন্ট্রাসেপটিভ পিলস দে টেক, তো ইয়াং ফিমেলসরা এখন এটা খুব বেড়ে গেছে, ভালো পয়েন্ট এটা, ইয়াং ফিমেলসরা এখন আজকাল, আমি ভেরি ওপেন রিগার্ডিং সেক্সুয়াল ডিসকাশনস, বিকজ আমি নন ফর্মাল, যে যার করতে অসুবিধা নেই আমি বলতে কি অসুবিধা, তো আই ফিল কে সেক্সুয়াল ইন্টারকোর্স যারাই যেটা করছে দ্যাট ইজ পার্সোনাল চয়েস, কিন্তু আই প্রেফার টু বি সেফ, আর সেফ মানে কিন্তু আইপিল না, আই অলওয়েজ সে ইট, সেফ মানে আইপিল না, বিকজ আপনার যাই আইপিল না ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল ফিমেলসরা নিচ্ছে, যে ওভার দ্য কাউন্টার ড্রাগ হওয়াতে আরো ভয় হয়ে গেছে, 100 টাকা দাও আইপিলটা নাও খেয়ে নাও, প্রবলেমটা কি
আমাদের মেকানিজম অফ অ্যাকশনটা বুঝতে হবে যে আইপিএল এর কাজটা কি। আইপিএল এর কাজ যে প্রেগন্যান্সি প্রিভেন্ট করা, এটা আপনি কি করে করছে, হয়তো সার্ভাইকাল মিউকাসটা মানে ভ্যাজাইনাল মিউকাসটা ঠিক করে দেয়, নাহলে একটা যেটা ভয় যে স্পার্ম আর এগ মিলে যাবে, মিলে বাচ্চা হবে, এগটাকে প্রিভেন্ট করে দেয়। কিন্তু স্পার্মটা যদি অলরেডি ইউটেরাস অবধি পৌঁছে গেছে তাহলে কিন্তু ফার্স্ট মেকানিজমটা ফেল। আর সেকেন্ড মেকানিজম হলো যে একটা ধরুন জাস্ট হলো, বেরোলো, স্পার্মটাও পৌঁছে গেছে আর বেরোলো, এটা তো আসতে পারছে না, কিন্তু স্পার্মটা তো মোটাইল, এটা তো নিচের জায়গাটাকেই না মানে যে আমাদের রাস্তাটা স্পার্ম পৌঁছানো, এটা ইউটেরাসকে কিন্তু কিছু করে না। যদি পৌঁছতে পারে ওই ফ্যালোপিয়ান টিউব, একটা টিউব আছে, আপনি গুগলে দেন, যে কেউ গুগলে দেখতে পারবে, ফ্যালোপিয়ান টিউবের মধ্যে যদি আপনার ফার্টিলাইজেশনটা মানে স্পার্ম আর এগ যদি মিলে যায়, ওই জায়গাটার মধ্যে যদি আপনি হয়ে যান, একটোপিক প্রেগন্যান্সি হওয়ার চান্সেস ম্যাক্সিমাম ইন কেস অফ আইপিএল। তো আইপিএল না বুঝে শুনে এক্সেপ্ট ইউর গাইনেক, আই এম নট এ গাইনেকোলজিস্ট, আমি কাউকে আমার কাছে যদি আমার বন্ধুরা অনেক সময় বলে, আমি বলি ভাই তুই গাইনেক দেখিয়ে না, বিকজ আই এম ভেরি ওপেন টু সে যে আমি এটা জানি না। আমাকে যদি এখন প্লেনের সামনে বসিয়ে বলে প্লেন চালাও, পারবো? পারি না, না পারতে কোনো লজ্জা নেই। তো আমি বলবো যে যারাই প্রোটেকশন ইউজ করে, ইউজ এ কন্ডম, ইট ইজ প্রেফারেবল অ্যান্ড সেফ। ডোন্ট ইউজ আইপিএল, বিকজ এগুলো নিয়ে বডির হরমোন যেটা বললেন, এগুলোর মধ্যে অক্সিটোসিন, প্রোজেস্টেরন, নাহলে টেস্টোস্টেরন, এগুলো সব আপ ডাউন করে। এটার জন্য ব্লাড লেভেলস এর মধ্যে এগুলো ইয়াং স্ট্রোক হতে অনেক বেশি প্রবণতা হয়। তখন ইয়াং স্ট্রোক গুলোর কজ ফাইন্ড আউট করতে, কারণ হঠাৎ করে আমাদের কাছে যখন আসে, আমাদের লাস্ট কোয়েশ্চেন থাকে তুমি কি আইপিএল খেয়েছো, এটা থাকে না আমাদের মাইন্ডে তো সিম্পল জিনিসগুলো থাকে। তো যদি রেগুলার বেসিসে খেতে থাকে, ওর হরমোনাল লেভেলস আপ ডাউন করবে। এটার জন্য হয়তো সব রিপোর্ট নরমাল আসবে, আমরা চিন্তা করবো এটা কেন হচ্ছে, হয়তো উই অলসো মিস, রাইট, যে আমি এটা চিন্তা করবো নি, হঠাৎ করে হয়তো নাও করতে পারে ইয়াং পেশেন্টটা কেন স্ট্রোক হলো, সব দেখে নিচ্ছি, হার্ট দেখে নিচ্ছি, ব্রেন দেখে নিচ্ছি, এনজিওগ্রাফি দেখে নিচ্ছি, ব্লাড দেখে নিচ্ছি, হয়তো আমি ওইটা জিজ্ঞেস করলাম না। আর জিজ্ঞেস করেও বা কি লাভ, তুমি তো এতদিন ধরে খাচ্ছ, যার জন্য স্ট্রোকটা হচ্ছে। আই প্রেফার যে যারাই young above 18 and above 21, they are in sexual relationship with their partners, use a condom, it is better. Don't use IPL, because ya to use tell your gynecologist, she will guide you or he will guide you যে আপনার কি নিতে হবে। এরকম কন্ট্রাসেপটিভ পিলস আছে রেগুলার বেসিসে নেয়, তো ইট ইজ প্রেফারেবল অলওয়েজ টু ইউজ এ কন্ডম। একজন নিউরো ইনভেনশনিস্ট হিসেবে স্ট্রোক হলে পরে ব্রেইনের ভেতরে সবচেয়ে প্রথমে আপনি কোন কাজটা করেন? দেখুন, এটা ডিপেন্ড করে সিটি স্ক্যানটার উপরে। সিটি স্ক্যানের মধ্যে যদি ব্লিডিং থাকে, একটা এরিয়া আছে ব্রেইনের, অ্যারাকনয়েড বলে, এটা লেয়ার, সাব অ্যারাকনয়েড হিমোরেজ বলে এটাকে। তো অ্যারাকনয়েডের মধ্যে যদি ব্লিডিং হয়, ইয়াং পেশেন্টদের ক্ষেত্রে হয়, এটা অ্যানিউরিজম থাকে। অ্যানিউরিজম মানে ব্রেইনের শিরাগুলো বেলুনের মতো ফুলে যাওয়া। তো ফার্স্ট আমি চেক করি, আমরা এখানে ক্যাথেটারটা প্রিক করি আমাদের ফিমোরাল আর্টারি, ক্যাথেটার আমরা অ্যাবডোমিনাল এয়ারটা দিয়ে যাই। শুনতে এগুলো ভয় পাওয়ার কিছু না, ইট ইজ নর্মাল ফর মি, নট নর্মাল ফর ইউ। আপনি মোস্টলি হয়তো পিএনবি তে ইউ ওয়ার্ক, রাইট? আপনার জন্য যেরকম নর্মাল ক্যাশ হ্যান্ডলিং করে, আমার জন্য এটা নর্মাল। তো এরকম ভাবেই পেশেন্ট, যার জন্য যেটা নর্মাল, যে শ্রোতা যদি ভালো চিকেন রান্না করতে পারে, আপনার জন্য চিকেন রান্না করা যতটুকু ইজি, এটা আমার জন্য এতটুকু ইজি। আমি ইজি করছি জিনিসটা সবার জন্য বোঝার জন্য। তো আমরা অ্যাবডোমিনাল এয়ারটা দিয়ে যাই, গিয়ে আমরা যে হার্টের সাইডের যে আর্টারি, এটা ক্যারোটিড আর্টারি, কমন ক্যারোটিড আর্টারি, এটা কমন ক্যারোটিড আর্টারি। এরপর একটা এক্সটার্নাল ক্যারোটিড হয়ে যায়, যেটা বাইরে চলে যায় ব্রেনের ভিতর ইন্টারনাল ক্যারোটিড। আমার এইম থাকে প্রথমে যে ক্যারোটিড আর্টারি গুলো কি সোজা আছে নাকি যেগুলো ব্লক আছে, নাম্বার 1। নাম্বার 2 হলো আমি এক সাইডের ব্রেনের সবগুলো শিরা দেখি, উঠে ক্যারোটিড আর্টারিটা উঠে, এদিকে রাইট সাইডে একটা মিডল সেরিব্রাল আর্টারি হয়, এটা অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি হয়, এদিকে মিডল সেরিব্রাল আর্টারি হয়, অ্যান্টেরিয়র সেরিব্রাল। তো এগুলোর মধ্যে কোনো অ্যানিউরিজম আছে কিনা, অ্যানিউরিজম থাকলে আমি শর্টটা নেই, দেখে প্রপারলি জুম করে নেই, কারণ একটা নর্মাল রিপোর্ট লিখে দেওয়াটা 1 সেকেন্ড আমার সচেতনতার কারণে, আমি যদি আড্ডা মারতে মারতে যদি এনজিওগ্রাফিটা করি, আমি যদি এমনি একটা অ্যানিউরিজম আছে আমি নর্মাল লিখে দিলাম, ইট ইজ হার লাইফ অর ইট ইজ হিজ লাইফ। তো একটু জাস্ট কেয়ারফুলি দেখে যে আছে কিনা। তারপরে পোস্টেরিয়র সার্কুলেশনটাও চেক করি, এদিকে একটা ভার্টিব্রাল আর্টারি আছে, ভার্টিব্রাল আর্টারি আছে, ভালো পয়েন্ট তুললেন। আমাদের অনেক জনের কিন্তু একটা হ্যাবিট আছে নেক ক্র্যাক করার, এখানে ভার্টিব্রাল আর্টারিটা আজকের পডকাস্টের মাধ্যমে সবাইকে বলছি, ইট ইজ ভেরি মেবি করে অনেক রিল্যাক্সিং লাগে, কিন্তু এই ভার্টিব্রাল আর্টারিটা সরু আর্টারি, একদম সরুর থেকে সরু। ভার্টিব্রাল আর্টারিটা আপনার যে স্পাইনের মাঝখান দিয়ে ঘুরিয়ে 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 উঠে। তো আপনি যে নেক ক্র্যাক করছেন, এটার মধ্যে কিন্তু ভার্টিব্রাল আর্টারি ডিসেকশন হওয়ার চান্সেস 100% হচ্ছে না, দ্যাট ইজ ইওর লাক, ভগবান আমাকে বাঁচিয়ে রাখছে। ভার্টিব্রাল আর্টারি ডিসেকশন হলে মানে ওই জায়গাতেই ডেথ হওয়ার চান্স থাকে। নেক ক্র্যাকিং নাহলে যারা নাপিতের দোকানে ট্রাই করে, এগুলো অ্যাভয়েড করা উচিত। আমি ভার্টিব্রাল আর্টারিটাও চেক করি, কোনো ডিসেকশন আছে কিনা, ভার্টিব্রাল আর্টারি কোনো স্টেনোসিস আছে কিনা, ব্রেনের পিছনের দিকে শিরাগুলো কোনো অ্যানিউরিজম আছে কিনা, এগুলো চেক করে এরপরে এগুলোর মধ্যে যদি থাকে
পার্টিকে আগে প্রথমে আমি ডিসিশন নেই না, প্রথমেই পার্টিকে ডাকি, ওকে দেখাই, ওকে সময় দেই। আর হুজুগে অনেক সময় বলে স্যার করে দেন আপনার লগে আছে, এইভাবে আমি অ্যাটলিস্ট কয়েলিং করি না, এভাবে অ্যাটলিস্ট আমি ইন্টারভেনশন করি না। আমি ওদেরকে বলি দেখো আমি জানি ইউ আর নট ইন দ্য রাইট স্টেট অফ মাইন্ড টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারছো না, টেক ইউর টাইম, টেক এ পিকচার, টেক মাই রিপোর্ট, ডু ইউর গুগল। আমি বলি ওদেরকে গুগল করো, হোয়াট ইজ ডিএসএ ব্রেইন, হোয়াট ইজ কোয়েলিং অফ অ্যানিউরিজম, হোয়াট ইজ ব্রেইন স্ট্যান্ডিং, তুমি গুগল করো, লেটস মিট টুমরো এগেইন। তো যখন ইউ কাম টুমরো ব্রিং 2 এল্ডার্স, কারণ তুমি রাইট স্টেট অফ মাইন্ডে নেই। এল্ডার্স মানে কি, পাড়ার নিজের মামা, কাকু, জেঠু, এটা আর একটা পাড়ার মানুষকে আনো। আমি এরকম ভাবে কেন বলি, কারণ এল্ডার্সদের একটা সবসময় মত থাকে, এখনো আছে, ঠিক আছে। যদি ও যদি অ্যাডাল্ট হয়, এল্ডার্সদের করে না বলে যদি একটা ডিসিশন নেয় 19 থেকে যদি 20 হয়, ওই এল্ডারটাই ওকে বলবে আমরা কইছিলাম নি না করতে। স্টাইল, ত্রিপুরার কথা বলার স্টাইল এগুলো আমি খুব ভালো করে বুঝি, কে কি বলতে পারে। আমরা কইছিলাম নি শিলচর লয়ে যেতে গা, স্টাইল এগুলো আমি একদম নন ফর্মাল ভাবে বলছি। পাড়ার মানুষটা বলবে আমি কইছিলাম নি তোরা না করতে। নাইলে জেনারেলি যত কেওস হয়, আমার সাথে কারোর কোনো কেওস হয় না কোনোদিন কোনো পেশেন্ট পার্টি, and I can say it very proudly because I don't talk like a doctor. Okay. I will never talk like a doctor, and it is time ke doctors can say we do not know. আমি এটা পারবো না, না বলতে কি প্রবলেম, নাই পারতে পারি একটা জিনিস, তো যেটা পসিবল না, যদি একটা এমন কোন অ্যানিউরিজম থাকে যেটা পসিবল, আমি বলি পারবো না, পারতে নাই পারি। আমি তো বলছি না যে আমি দুনিয়া সবকিছু পারি, তাহলে আমি সব করে দেবো, আমি পারবো। তো যেটা পারি এটা ভালো করে করব, কিন্তু করার সময় সবাইয়ের কনসেন্ট দরকার। অনেক সময় হয় কিছু অ্যানিউরিজম আছে, ওইগুলো কয়েল করলাম, লাইফ বাঁচবে, কিন্তু ওয়াকিং ডিফিকাল্টি সারা জীবন থাকবে। তো ওদের কনসেন্ট দিতে হবে যে হ্যাঁ ঠিক আছে, আপনি আমার বাবার, নাহলে আপনি আমার মার কয়েলিংটা করুন, আমি বুঝতে পারছি যে ওনার লাইফটা বেঁচে যাবে, কিন্তু উনি এরপরে আর হাঁটতে পারবে না, আমাদের কোনো এটাতে অসুবিধা নেই। বিকজ এটা বলা খুব ইজি, আফটার দ্য কয়েলিং তো আগে হাঁটতে পারতো, হাঁটা গেলে ডাক্তার ভালো। আই নো ইট ভেরি ওয়েল, আমার দাড়িগুলো ওইভাবে পাকেনি, আই নো ইট ভেরি ওয়েল অ্যান্ড আই ক্যান স্পিক ভেরি ওয়েল অ্যান্ড আই নো যে ও কি বলতে পারে। তো এই জন্য আমি যেটা বললাম, আমি 100 জনকে বলবো, আমি ওই 2 জনের করবো, নাহলে 1 জনের করবো, যাদের করি, যারা এতদিন 30-40 জন যারাই ওরা গিয়ে 1 লাখ মানুষকে বলবো যে আমি এই জিনিসটা করি, বিকজ আমার এটার থেকে কিছু পাওয়ার নেই। আই ডু ইট ফর ফ্রি। ইনফ্যাক্ট আমার এটার মধ্যে আছে, যেহেতু বলছেন আপনি এটা রেডিয়েশনের মধ্যে উই ওয়ার্ক, আমার চান্সেস অফ গেটিং ক্যান্সার ইজ ভেরি হাই উইথ অল দিস নিউরো ইন্টারভেনশন। আমরা প্রোটেকশন ইউজ করি, বাট দেয়ার ইজ স্টিল চান্স। তো আমার এটা প্যাশন দেখে আই চোজ দিস সাবজেক্ট, নট বিকজ আই ওয়ান্ট টু আর্ন বাই ইট। তো এই জন্য আমি আবার বলছি, আমি 100 জনকে বুঝাই, আমি ওই 1 জনেরই না 2 জনের করি। ওরা যদি ঠিক হয়, ওরা গিয়ে পুরো পাড়া, পুরো গ্রাম। একটা সফল ব্রেইন রেস্কিউর কোন স্টোরি যদি শেয়ার করতে চান। আমার 2টো খুবই কাছের ওটি, যেগুলো আমার মানে আমারও ভয় লেগেছিল, বিকজ ভয়ের জন্য না যে পারবো না, ভয়ের জন্য বিকজ আমি বলেছিলাম যে বিকজ আই থট কে উই হ্যাড টু সেভ হার। একটা ছিল প্রিয়া দাস, 18 বছরের মেয়ে, হিউজ অ্যানিউরিজম। আমার ফেসবুক পেজ যে ফলো করবে, আমি ফিচার্ডের মধ্যে রেখেছি একটা বিগ অ্যানিউরিজমের ফটো আছে, ফেসবুক পেজ যেই দেখছে আমার। তো অ্যানিউরিজমটা এত বড় ছিল, মানে জুম করে, এটার সাইজ ছিল, জুমড অবস্থায় দেখলে মনে হবে এটা হয়তো অনেক বড়, কিন্তু এটা সাইজ ছিল 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার ফর অ্যানিউরিজম ইজ হিউজ। হয়তো মনে হতে পারে 1 সেন্টিমিটার এতটুকু, কিন্তু অ্যানিউরিজমের সাইজ অনুযায়ী জুমড অবস্থা এটা অনেক বড়। তো ওর 18 বছরের মেয়ে ছিল, আর ওর একটা বাচ্চাও ছিল, আর্লি ম্যারেজ হয়েছিল। তো আই হ্যাড টু সেভ হার। তো ওদেরকেও সেম ভাবে বোঝাতে আমার খুব কঠিন লেগেছিল, ওরা বুঝতে পারেনি, ওরা করাবে না করবে। আর ওর সিম্পল একটা সিমটম ছিল, রেড্ডি স্যারের কাছে গেছিল সিমটমটা নিয়ে। ওর সিমটমটা ছিল জাস্ট ওর মাথা ঘুরাতো, 6 মাস ধরে মাথা ঘুরে। ওর কপাল ভালো ছিল যে অ্যানিউরিজমটা ফাটেনি। মাথা ঘুরাতো, সবাই মাথা ঘোরানোর ওষুধ দিচ্ছে, ভিটামিন ক্যালসিয়াম দিচ্ছে। আলটিমেটলি এসছে নিউরোসার্জন রেড্ডি স্যারের কাছে। তো রেড্ডি স্যার জাস্ট একটা সিটি করেছে, সিটিতে একটা আইডিয়া হচ্ছে, তো আমি বললাম আবির একবার এনজিও করকে দেখো ইসকা। তো এনজিও করে দেখি হিউজ অ্যানিউরিজম। তো ওরা তো আকাশ থেকে পড়েছে যে কি বলছি, বুঝে না গ্রামের মানুষ ওরা। দেন আই টুক মাই টাইম, ড্র করে করে বুঝিয়ে। অ্যান্ড আমি খুব ভালো করে জানি যে এসব পেশেন্টদের যদি আপনি দিল্লি পাঠান না, দিল্লির ভিড়ে ওরা হারিয়ে যাবে। দে উইল নেভার আন্ডারস্ট্যান্ড দিল্লি এইমসে গিয়ে কি করতে হবে। আপনি এইমসে আপনাকে পাত্তাই দেবে না, ঠিক না? এত পেশেন্ট। আমি এইমসকে ডিগ্রেড করছি না, এইমস ইজ সো বিগ হসপিটাল কি আপনি যদি কোনো আইডিয়া ছাড়া যান, কে আপনাকে বোঝাবে, কে কাকে বোঝাবে? পুরো দেশের মানুষ যাচ্ছে। তো এরপর বুঝিয়ে টুঝিয়ে আই কুড সেভ আর, শি স্টিল অ্যালাইভ। বাচ্চারা 2 মাসের ছিল। কিছুদিন আগেও প্রিয়া দাস এসেছিল, বাচ্চারা এখন 1 বছরের হয়ে গেছে। ওইটা একটা স্টোরি। আর একটা হলো যেটা ভাইরাল হয়েছিল কিছুদিন আগে, মনিকা। আমি জানি না আপনি জানেন কিনা, মনিকার পেশেন্ট
20-25 বছরের মেয়ে একটা ব্লিড হয়েছে, হাজব্যান্ডটা এসেছিল, হাজব্যান্ডটা যেমন ত্রিপুরাতে যেরকম হয়, কত % গ্যারান্টি? আমি বলি যে দেখুন, গ্যারান্টির কথা যদি বলুন, আজকে রাতে যে আমরা বাঁচবো এটারও কোনো গ্যারান্টি নেই, রাইট? আজকে যে আমরা ভূমিকম্প আসবে না, উইল লিভ ইন এ লেভেল 6 আর্থকোয়েক জোন। আজকে রাত্রে যে আমরা এই পডকাস্টটার পরে যে আমরা যে মারা যাবো না, এটা কোনো গ্যারান্টি নেই 1 ঘন্টা পরে। তো আপনি যে গ্যারান্টির কথা বলবেন না, আপনি বলুন যে আপনি করবেন কিনা। আপনি যদি করেন, আমি আপনার জন্য ফ্রি করতে পারবো, রিস্ক আপনার উঠাতেই হবে। আমি যদি বলি যে রিস্কও লাগবে না, ফ্রিও হবে, ইট ইজ নো ওয়্যার ইন দিস ওয়ার্ল্ড যে রিস্কও নেই ফ্রিও হচ্ছে। তোরা এটা তো শুনে রাজি হয়নি, ওরা ডিএসএও করেনি। স্টোরিটা ফার্স্ট বলছি, খুব ইন্টারেস্টিং স্টোরি। ওই রেড্ডি স্যারের কাছেও গেছে, রেড্ডি স্যারের কাছেও গেছে, 2-3 জন নিউরোলজিস্ট, নিউরোসার্জনের কাছে গেছে। সবাই বলেছে যে এখানে তো আবির এটাই করে, আপনার করলে এটাই করতে হবে। দে গট ফ্রাস্ট্রেটেড। ওরা পর আইএলএসএও গেছে, আইএলএসএও আলটিমেটলি সবাই এটাই বললো যেখানে আবির করে। তো আলটিমেটলি ঘুরিয়ে ফিরে যে আমার কাছে আমি প্রাউড হয়ে বলছি না, বিকজ আমি বলেছি যে এটা আর কেউ টাচ করবে না, বিকজ এগুলো কোনো প্যাশন না থাকলে এরকম রিস্কি জিনিসে কেউ টাচ করতে চায় না। এভরিবডি ওয়ান্টস এ পিসফুল স্লিপ না, কে শুধু শুধু উংলি করে একটা জিনিসে করে শুধু শুধু ওইটা করবে। তো আলটিমেটলি ওরা গেছে ভেলোর। ভেলোরে যাওয়ার পরে ভেলোরে আমার প্রেসক্রিপশন দেখেছে, आपके डॉक्टर ने बोला था करने के लिए, आपने क्यों नहीं किया? ভেলোরে গিয়েও যে সেম কথা বলছে, ওরা করে ফ্রাস্ট্রেটেড। ওইখানে ওরা করেনি, আলটিমেটলি এলো এসে আমাদের সিএম স্যারের কাছে গেছে, এবার হেলথ সেক্রেটারি স্যারের কাছে গেছে, আমাদের এমন জায়গায় পাঠান যেখানে এটা ছাড়া কিছু বলে। ওরা বলছে, সবাই এটাই বলছে, ভাই এটা ট্রিটমেন্ট যদি এটাই হয়, এটা ছাড়া তো আর কেউ কিছু বলবে না, প্লাস এখানে করবেন, এখানে হয় আপনি করুন। আলটিমেটলি এরপরে সবাই এত ঘেটে গেছিল কেসটা, স্টিল আই টোল্ড কে চলো ঠিক আছে, ফর হার লাইফ, বিকজ উই হ্যাভ টু সেভ হার। ওরা রিস্ক নিয়েছিল, আলটিমেটলি উই কুড সেভ হার। এন্ড মনিকা অনেক ভাইরাল হয়েছিল, বিকজ মনিকা গান্ধীগ্রাম বাড়ি। পডকাস্টটা যদি মনিকা শুনে খুবই খুশি হবে। শি ইজ অ্যালাইভ নাও, শি ইজ হেলদি। অ্যান্ড এটাই আর কি, দুটো এরকম তো আরো অনেক কেস আছে, আপনাদের আশীর্বাদ থাকলে আরো কেস এগুলো করব। কিন্তু দিস আর ইয়াং, অ্যাকচুয়ালি কি না, ইয়াং পেশেন্টদের না আপনি করছেন মানে আপনি রিস্ক নিচ্ছেন নিজের সাথে, বিকজ পিপল আর ওকে উইথ, কেউ যদি 85 বছরের যদি না থাকে, পিপল উইল নট কেয়ার। ইয়াং পেশেন্ট, ইউ আর গিভিং হোপ। অ্যান্ড এটার পর হঠাৎ করে একটা ইয়াং মেয়ে যদি আপনি বলেন ফ্যামিলি মেম্বারকে যে আপনি আপনি রিস্ক বন্ড দিন, যে ও হয়তো নাও বাঁচতে পারে, তো ইট ইজ ইজি ফর মি টু টেল, ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর দেম টু সাইন কে হয়তো মৃত্যুর কোলে যাচ্ছে। বিকজ আমি এটাই বলি যে আপনার অ্যানিউরিজম যদি থাকে, আপনার এমনিও যদি না করেন, she will die or he will die, you have to take that risk, it is like a time bomb. এখন যদি আমার যদি অ্যানিউরিজম থাকে, এখন যদি ফাটে, যদি একটা বড় অ্যানিউরিজম, আমি তো জানি না, আমি তো আমার এনজিওগ্রাফি করিনি, তো ফাটলে I'll die on the spot, because brain is not ready for sudden এরকম ব্লাড ওইটা। তো অ্যানিউরিজম ইজ ভেরি রিস্কি। এই যে মানে পডকাস্টের শুরু থেকে আপনি অনেকবার বললেন যে বিষয়টা তো শুধুমাত্র প্যাশন থেকেই শুরু হওয়া। এইবার ডক্টর বাবুর কাছে এটা জানতে চাইবো যে এই প্যাশনের ব্যাপারটা কবে থেকে শুরু করলো, মানে অনেকগুলো ব্রাঞ্চ ছিল, তো হঠাৎ করে এই বিষয়টাতে যাওয়া এবং এইগুলো নিয়ে চর্চা। বেসিক্যালি অ্যাজ এ নিউরোলজি করেও আরামসে এখানে হয়ে যেত, কারণ নিউরোলজিস্ট এখানে দেবসত্য স্যার আছে, আশিস স্যার আছে, অর্পণ জয়েন করেছে নিউরোলজির, ওরা বলছি, বাকি নিউরোসার্জন আছে, রেড্ডি স্যার আছে, দেবদত্ত। আমি যে এখানে পড়াশোনা করেছি, ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স, ওয়ান অফ দ্য বেস্ট সেন্টার ইস্টার্ন ইন্ডিয়াতে, রেফারেল সেন্টার বেসিক্যালি, নট ফর অনলি দিস এরিয়া। বাংলাদেশ থেকে, এখন তো বাংলাদেশের বন্ধ আছে, দ্যাট ইজ সেপারেট ইস্যু, এখন আসে না। বাংলাদেশ, ভুটান, নেপাল, এখান থেকে প্রচুর পেশেন্ট যেত। তো আমি যখন দেখলাম যে নিউরোলজিতে ঢোকার পরে আমি দেখলাম যে আমার খুব ইচ্ছা ছিল মুভমেন্ট ডিসঅর্ডার হলো পার্কিনসন ডিজিজ, শরীর কাঁপা, এগুলো মুভমেন্ট ডিসঅর্ডারের উপর। তো আমার টিচার ডক্টর ঋষিকেশ কুমার, এশিয়ার মুভমেন্ট ডিসঅর্ডার ওয়ান অফ দ্য জায়ান্টস। তো আমার যেদিন শেষ হলো, পাশ করলাম, স্যারের কাছে গেছি, স্যার বলছে क्या करना है, घर जाना है कि স্যার कुछ करना है, क्या करना है, মুভমেন্ট करना है। কারণ মুভমেন্ট ডিসঅর্ডারটা এখানে এস্টাবলিশ করা ডিফিকাল্ট, নাম্বার 1, বিকজ এখানে গ্রামের মানুষরা এখনো আছে হাত কাঁপাটাকে নর্মাল ধরে, বয়স হয়েছে হাত কাঁপতেছে, এটাও যে একটা রোগ হতে পারে, এটা আপনি এস্টাবলিশ করতে পারবেন, এস্টাবলিশ করতে পারবেন। আমি হয়তো 30 বছরে এস্টাবলিশ করলাম, এটাতে তো আমার জীবনই চলে গেল। কিন্তু একটা জিনিস এস্টাবলিশ মানে আপনি আপনার জীবদ্দশা একটা জিনিস করে দিয়ে গেলেন, এটাই তো বেসিক আইডিয়া। तो আমি স্যারের স্টুডেंट को तुम मेरे सबसे प्यारे स्टूडेंट हो, तो मैं हमेशा चाहूंगा कि तुम मूवमेंट डिसऑर्डर में जाओ। अच्छा, ठीक है, बट फॉर योर स्टेट मोर स्ट्रोक इज इम्पोर्टेंट, कि स्ट्रोक के लिए तुम अगर स्टेट के लोगों को बचा पाओ, तुमको इंटरवेंशन सीखना। और इंटरवेंशनটা তখন আমার জন্য একদমই নিউ ছিল, প্লাস ইট ইজ ওয়ার্কিং ইন এ রেডিয়েশন সেটআপ। তারপর আমার টিচারের সাথে, মানে আমার ফেলোশিপের টিচারের সাথে দেখা হলো, সুকলন স্যার। তারপরে আস্তে আস্তে করে নিউরোলজি থেকে এটা এক্সট্রা করে শেখা, বিকজ আপনি বুঝবেন এটা হিউম্যান নেচার, যে
শিখতে আর ভালো লাগে না, রাইট? পড়তে আর ভালো লাগে না, রাইট? এটাই তো নর্মাল হিউম্যান নেচার। তো এখনো যদি কেউ বলে যে নিউরোলজিস্ট হওয়ার পরেও তোমার গাধার খাটনি খাটতে হবে, এটা ইগোতে লাগে। কিন্তু আই ডোন্ট কিপ মাইসেলফ ইগো। আমি তো আমার জুনিয়রদেরকে বলি দ্যার ইজ নো ইগো, দ্যার ইজ অলওয়েজ সামথিং টু লার্ন। অ্যান্ড আমি তখন নতুন একটা পরিবেশ, তারপরে ইন্টারভিউ দেওয়া, সিলেক্ট হওয়া, 1.5 বছরের এটা কোর্সটা করা, 1.5 বছর সিমস এ লং টাইম। বিকজ আপনার বাড়িতে কি বুঝাবেন, তুই নিউরোলজিস্ট তুই এখনো পড়বি, কি আর বলবি, ঠিক আছে না? তারপরেও জিনিসটা বোঝানো, বুঝিয়ে এরপরে আলটিমেটলি এটাই না, দে অলসো ওয়ান্ট কে সান শুড কাম ব্যাক। এরপরে আস্তে আস্তে এনজিওগ্রাফি গুলো শেখা, বিকজ এটা তো কোনো গিনিপিগ না যে আপনি এক্সপেরিমেন্ট করছে, দে আর লাইভ পেশেন্টস। তো সময়ের সাথে যখন স্যারের কনফিডেন্স হয়েছে যে তুমি আস্তে আস্তে এনজিওগ্রাফি করতে পারবো, এনজিওগ্রাফি গুলো স্যারকে অ্যাসিস্ট করা, কি করে স্যার করে, বিকজ এগুলো বলতে খুব ইজি, আমি 10 মিনিটে করে নিচ্ছি। ইট টুক ইয়ার্স অফ মাই হার্ড ওয়ার্ক। এটা কি করে ধরা, কি করে ক্যাথেটারটাকে ঘোরানো, আমি তো এখানে বসে না করছি, ব্রেনের ভিতরে এটা ঘুরছে, ঘুরে ঘুরে শর্ট গুলো নেওয়া, এগুলো বলতে পডকাস্ট ইজি, বাট ইট টুক, মানে বলে না যেটা হাতের খেলা যেটা, তো স্যারের থেকে শিখেছি। তো অটোমেটিক্যালি এরপরে আস্তে আস্তে এনজিওগ্রাফিতে কনফিডেন্ট হওয়াতে আমাকে এরপরে ওই কেসগুলোতে, স্টেন্টিং এর কেসগুলোতে, আমাদের কোয়েলিং এর কেসগুলোতে নামাতো এস ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট, এস সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট, মানে যেটা আস্তে আস্তে কনফিডেন্স যেদিন হয়েছে, আমার এখনো দিনটা মনে আছে। ফার্স্ট বলবো একদিন আমি তো ওয়াশ আপ হতাম না, আমরা গ্লাভস পরতাম, যাই ওইগুলো প্রোডাক্টিভ। একদিনই বলছে কি কি কেস আছে, আমি ডিএসএ 2-3টা ছিল আমার লাস্টের দিকে, ধরুন 1.5 বছরে, তখন তো স্যার কনফিডেন্ট আমার উপরে, কি কি আছে, আমি স্যার 2-3টা এনজিওগ্রাফি আছে ওখানে, সত্যি 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 ঠিক ঠিকই ওইটা করছে, এনজিওগ্রাফি আছে করে নাও, করে আমি যখন বলছি আর কি কেস আছে, তখন বলছে, আমি বলছি স্যার একটা স্টেন্টিং আছে, কাজল দিয়ে আছে, কাজল আমাদের সিস্টার ছিল, সিনিয়র সিস্টার, বলছে ঠিক আছে রেডি করো। রেডি করো মানে কি, পেশেন্টটাকে শোয়াও, পেশেন্টটাকে প্রিক করো, প্রিক করে ক্যাথেটার গুলো রেডি করো, আমি আসছি। এটাকে রেডি করো মানে আমাদের স্যার বলতো, রেডি করো। রেডি যখন করেছি তখন ওখান থেকে ওই পর্দার ওই দিক থেকে কাজলকে বলছে রেডি, হ্যাঁ স্যার রেডি, করো, করতে বলো, বলে না আমরা যেটা বাংলা ভাষা বলে ফাইটটা গেছে, ওই সময় বলছি আমি স্যারকে বলো রেডি আছে, স্যার আমাকে কাজল বলছে স্যার, স্যার বলেছে করতে, আমি করলাম তো, রেডি করলাম তো, স্যার কেসটা করতে বলেছে। তো আমি পিছনে তাকিয়েছি, এরকম করে তাকিয়েছি, তাকিয়ে আমি বলছি স্যার রেডি, করো, পারবে না? তো কিভাবে, ইগোতে লাগবে না, পারবে না আবার কি, 1.5 বছর হয়ে গেছে, আমি স্যার পারবো, পারলে ঠিক করে করতে হবে কিন্তু, আমি স্যার পারবো। তো কাজলকে বলছে অ্যাসিস্ট করতে, কিন্তু ইয়েস মানে বোঝা যায় যে এখন আমি কনফিডেন্ট আছি, বিকজ এরকম টিচাররা শিখিয়েছে দেখেই হয়তো কনফিডেন্ট আছি। পিছন থেকে এটা খুব সুন্দর কথা বলছিল, স্যার সবসময় পিছনে থাকবে না, করতে হবে। এখন আমার মানে আই এম গেটিং গুজবাম্পস, স্যার সবসময় পিছনে থাকবে না, করতে হবে তো গিয়ে, হ্যাঁ স্যার। তো একটু আস্তে 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 মোটামুটি ওই দিন কেসটা আমি 80% অফ দ্য কেস করতে পেরেছিলাম, জাস্ট স্ট্যান্ডটা ডিপ্লয়ের সময়, বিকজ ইট ইজ এ পেশেন্ট, বলে স্যার এসে স্ট্যান্ডটা আপনি ডিপ্লয় করুন, মানে না 85% অবধি করতে পেরেছেন। হি ওয়াজ ভেরি হ্যাপি। তো আস্তে আস্তে কয়েল করতে দেওয়া, কয়েল গুলো অ্যানিউরিজমের মধ্যে করতে দেওয়া, বিকজ অ্যানিউরিজম গুলো গোলাপের পাপড়ির মতো আরো সরু, আপনি এটার মধ্যে এক্সপেরিমেন্ট নেই, দেয়ার ইজ নো সেকেন্ড, আপনি কয়েলিং একটু এক্সট্রা পুশ দিলেন, ওখানে কয়েলটা দিয়ে পাংচার হয়ে মরে যেতে পারে, ইউ আর অল প্লেইং উইথ লাইফ, ঠিক আছে না? তো এই দিস থ্রিল গিভস মি, ওইটা গিভস মি দ্য কিক, অ্যাড্রিনালিন রাশ দেয়। তো কি করে কয়েল পুশ করা, কি করে কয়েলিংটা করা, এগুলো আস্তে 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 স্যার থেকে শিখে। কিন্তু এটাই আমাকে স্যার বলেছিল কি হোয়াট ইউ আর ডিলিং উইথ ইজ এ লাইফ পেশেন্ট। এরকম না যে কোনো আপনি কোনো একটা ডগকে অ্যানেস্থেসিয়া করে আপনি ডগটা মরে গেলেও কিছু না, নাহলে ক্যাটটা মরে গেলেও কিছু না, যে লাইফ পেশেন্ট। তো এক্সপেরিমেন্টেশন হয় না রিয়েল লাইফে। তো এই জন্য তুমি যতটুকুই শিখেছো ইউ ক্যান নেভার অ্যাপ্লাই ইট ইন লাইফ, বিকজ তুমি অ্যাপ্লিকেশন করতে যাচ্ছ লাইফ পেশেন্ট, এটা হচ্ছে না, তো দ্যাট ইজ রং। তো এই জন্য বলছে যতটুকু শিখেছো 40% তুমি যদি করতে পারো ফর দ্য স্টেট অফ ত্রিপুরা, ইউ উইল সেভ মেনি লাইভস। তো আমি এখনো মনে করি যখনই আমি একটা কেস উঠাই যে স্যার কিন্তু পিছনে নেই, এখানে আমি ইচ্ছা না হলো আমিই স্যার, ঠিক আছে না? আমি যদি নাও চাই তবু আমি স্যার এখানে। তো এরকম কোনো কিছু আমি অ্যাটলিস্ট ইন দিস সাবজেক্ট করিও না। আমি আমার জুনিয়রদেরকেও বলি যে এই সাবজেক্টটাকে নিয়ে এক্সপেরিমেন্টেশন নেই, এই সাবজেক্টটা আমি যেটা বলছি এটাই ফাইনাল। বিকজ আপনি একটা রং কেস করবেন, আপনার 100টা ভালো কেসের সব শেষ, কিন্তু কোনো রং কেস না। এই জন্য অনেক সময় আমি এত রেগুলারলি করি দেখে আমার জুনিয়ররা বলে স্যার এটা এনজিওগ্রাফি করেন, এটা করিনি, কিন্তু আই এট দ্য এন্ড অফ দ্য ডে আমি টেবিলে তোলার আগে আমি চুজ করি। আমার যদি মনে হয় যে না এই পেশেন্টটা করা যাবে না, আমি করি না, এন্ড দ্যাট ইজ ফাইন। কারণ এমনিও তো এটা হতোই না, এমনিও এটা হতোই না, তো আমি করি না।
তো যেটা করি বুঝিয়ে সুঝিয়ে সবাইকে সময় নিয়ে করি। হয়তো ইন বেস্ট অফ সেট আপ যার বেস্ট কি এখনই এনজিওগ্রাফি করা উচিত, এখনই ট্রিটমেন্টটা করা, বাট দ্যাট ডাজন্ট হোল্ড ট্রু ফর ত্রিপুরা। আপনি এরকম করে কিছু একটা করতে গেলেন, মিসহ্যাপ হয়ে গেল, পিপল উইল নট স্পেয়ার ইউ। জেন জি, জেন আলফা অ্যান্ড ব্রেইন, এই টপিকটাতে নিয়ে কথা বলতে গেলে সবচেয়ে প্রথমে একটা এক্সাম্পল আমি দিতে চাই। প্রথমে বলবেন কিন্তু আমাকে, জেন জিটাই শুনেছি, জেন আলফা শুনিনি। তারপরের ব্রেইনটা কি আমি জানি, ব্রেইনটা কি মানে তাদের ব্রেইন, তাদের আচ্ছা brain, আচ্ছা হ্যাঁ। ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে আজকে থেকে বেশ কদিন আগে কেবিসির একটা ভাইরাল বাচ্চা, মানে সার্চ করলে পরে গুগলে চলে আসছে, দেখেছি এপিসোডটা হয়তো আপনি দেখেছেন। সমস্যাটা যেটা হয়েছে, ঘটনাটা ঘটার পর অনেকেই বাচ্চাকে নিয়ে ট্রোল করা, তার মা বাবাকে নিয়ে ট্রোল করা, ইত্যাদি ইত্যাদি ঘটনাগুলো ঘটেছে। আমার প্রশ্ন এটা হচ্ছে যে এই জায়গাটায় দাঁড়িয়ে প্রবলেমটা কি ছিল এবং এটার সলিউশনটা কি হতে পারে? দেখুন, আমি যেটা বুঝি না, প্লাস আমি একদম নন ফর্মাল ওয়েতে বলবো যে আমরা যা যা দেখেছি, আমরা আশা করি আপনার সেম এজ, আমরা হলো মিডলে, হ্যাঁ, আমাদের আগের জেনারেশন কি অ্যাসপিরেশন সেটা আমরা বুঝি। মানে আমার দাদু কি চিন্তা করতে পারে, আমার বাবা কি চিন্তা করতে পারে, এটা আমি এক্সপেক্ট করে অ্যাকর্ডিংলি নিজেকে মডিফাই করতে পারি। আর ওই জেন জি আর জেন আলফা কি চায় এটা আমি জানি, কারণ আমি 1100 নোকিয়া দেখেছি, আমার হাতে অ্যান্ড্রয়েড ফোনটাও আছে। তো ওরা কিন্তু ডিরেক্ট অ্যান্ড্রয়েডটাই দেখেছে। তো আমরা 1.5 টাকা একটা 160 লেটারের পরে 161 লেটার হলে SMS এ যে 3 টাকা চলে যেত, এই কষ্টটা আমরা দেখেছি। ফ্রি বলতে আমরা জিনিসটা দেখিনি। তো এগুলো অ্যান্টেনা দিয়ে DD1ও দেখেছি, কেবলও দেখেছি, এখন এটাও দেখছি। তো এই ট্রানজিশনটা আমাদেরকে হ্যাজ মেড আস এভরিবডি এ গুড হিউম্যান, বিকজ আমরা পুরোটা পার্টি আমরা হ্যান্ডেল করতে পারছি। ওদের কি কি চাই এটাও আমি বুঝি, আমি ওদের সাথেও আমি ঘুরে একটু আড্ডা মারতে পারবো, ওদের সাথেও পারবো। অ্যাকচুয়ালি যে নিউ জেনারেশন, আই এম নট ক্রিটিসাইজিং দেম। বলে ভগবান শ্রীকৃষ্ণ বলেছে যে পরিবর্তনই সংসারের নিয়ম, এটা হবেই পরিবর্তন। তুমি কি করে নিজেকে পরিবর্তনের সাথে পরিবর্তন নিজেকে করতে পারবে, এটাই তোমার ক্রেডিট। তো এই যে ইয়াং বেবি বাচ্চাটা করেছে, ওর আপব্রিঙ্গিং নিয়ে, নাহলে ওর কোনো ডিজিজ না জেনে কমেন্ট করা উচিত না। কিন্তু আমি যেটা বুঝি যে বিকজ অফ দ্য হিউজ স্ক্রিন টাইম অ্যান্ড অধৈর্য, এত যে অধৈর্য ওরা ওদের লাইফ নিয়ে, নাহলে ওদের উপরে ওরা যে এত কিছু এত ফাস্ট। আমরা ধরুন মনে আছে আমার, আমি কেবল ছিল তখন, শুক্রবার দিন ইংলিশ মুভি দেখা আমার খুব ইচ্ছা। তো শুক্রবার দিন কেবল টিভিতে তখন ইংলিশ নতুন মুভি দিত। এই যে সারা সপ্তাহ ওয়েট করে আমি ওই ইংলিশ মুভিটা দেখার, এটা এই এখন আপনি গুগল করুন, ইউটিউব করুন, সবই আছে না, নেটফ্লিক্স আসছে। তো ওরা ওয়েট করতে শিখেনি, ওয়েট করতে না শিখে ওদের যে দ্য লার্নিং, নালে হাউ টু ডিল উইথ সামবডি। এখন আমি এখনো যদি বলি, ও তো আর বুঝবে না হু ইজ অমিতাভ বচ্চন, কিন্তু আমরা যদি এখনো অমিতাভ বচ্চন, আমাদের পা কাঁপবে টু টক ইন ফ্রন্ট অফ হিম, নট বিকজ অফ হি ইজ অমিতাভ বচ্চন, বিকজ হি ইজ এই লেভেলে উনার স্ট্রেচারের মানুষটা। হয়তো এজ এ বাচ্চাও বুঝছে না, কিন্তু আমি ওকে ক্রিটিসাইজ করছি না, কিন্তু ওর মতোই আরো 10টা বাচ্চা আছে, রাইট? এখন যদি কোনো ডিজিজের জন্য হয়, নাহলে যদি ওর কোনো নলেজের জন্য হয়, দ্যাট ইজ এ সেপারেট ইস্যু। কিন্তু এগুলো তো আমরাও দেখছি যে অধৈর্য বাচ্চারা আমাদের কাছে আসছে, ADHD, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার। আমি তো বলবো ADHD আছে হয়তো, অ্যাজ এ নিউরোলজিস্ট যদি আমি বলি, কমেন্ট করা উচিত না ওর ব্যাপারে, বাট আমি যেটা বেসিক আইডিয়া, তো অ্যাটেনশন কম, ধৈর্য কম, তো যার জন্য ওরা ডিল করতে পারে না যে যার সামনে আমি বলছি ও কি স্ট্রেচারের লোক। এটা ওনার সামনে বলেছে দেখে এটা ভাইরাল হয়েছে, এটা হয়তো দাদুর সামনেও করা, হয়তো এটা ভাইরাল হচ্ছে না, রাইট? এটা তো ভিডিও হচ্ছে না। তো ও যে করছে এটার জন্য কি ও দায়ী? নট ও দায়ী, এটার জন্য সিস্টেমটা দায়ী, এটার জন্য আমরা সবাই দায়ী। আমি যদি বলি যে আমাদের বাড়িতে যদি আপনি জানি না, ইফ ইউ আর ম্যারিড নট ম্যারিড, ধরুন আপনি ম্যারি করলেন, আপনার বেবি হলো, আপনার কোনো গ্যারান্টি নেই, আপনি এখনো এটা বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে বেবিটা যখন হবে 4 ইয়ার্সের, আপনি যখন ডিউটি থেকে আসবেন, আপনি মোবাইলটা ছেড়ে থাকতে পারবেন না। আপনি নিজেই পারছেন না, আমি নিজেই পারছি না মোবাইলটা ছাড়তে, কিন্তু আমি কিন্তু ওকে বকছি, এই মোবাইল দেখিস না, এইটা করিস না, ঠিক আছে না? আমাদের লাস্ট কবে, আমাদের জেনারেশন যারাই ফাদার হয়েছে নাহলে মাদার হয়েছে, লাস্ট কবে এতটুকু আমাদের ধৈর্য হয়েছে যে আমাদেরকে কিভাবে খাইয়েছিল, আমাদেরকে টয় কয়েকটা দিয়েছিল আর গল্প শোনাতো, আমরা খেতাম, এটাই তো বেসিক্যালি। এখন কোকোমেলন দেখাচ্ছে, আরে আমি তো দেখাচ্ছি, আমার তো বেবি আছে 2.5 বছর, আমি দেখাচ্ছি, আমি কি বলছি? কারণ আমার মধ্যে ওই ধৈর্যটাই নেই যে আমি ওকে খাওয়াবো, কিন্তু আমি চাইছি যে ও ধৈর্য শিখুক। তো সিস্টেম ইজ দায়ী, সোসাইটি ইজ দায়ী, আমরা বিজি, আমাদের কাছে সময় নেই। তো আমি কি যার জন্য প্যারেন্টসকে দায়ী করবো? নো, প্যারেন্টসরাও এক্সস্টেড। এটা বেসিক্যালি এর মধ্যেই যতটুকু আপনি আটকে রাখতে পারবেন
নাহলে এর মধ্যে যতটুকু আপনি স্ক্রিন টাইম কমাবেন, এর মধ্যে যতটুকু আপনি সময় দিতে পারবেন, সময় আপনার দিতেই হবে আপনার বাচ্চার জন্য। যার জন্য এখন এটাও উঠে যাচ্ছে, আমি এখন ওপেন প্ল্যাটফর্মে বলছি, আমি বলি উই আর দ্য লাস্ট জেনারেশন, এটা আমি জানি না কোনো কন্ট্রোভার্সি করছে, উই আর দ্য লাস্ট জেনারেশন টু টেক কেয়ার অফ আওয়ার মাদার অ্যান্ড ফাদার। উই আর দ্য লাস্ট জেনারেশন, আই এম শিওর অ্যাবাউট ইট। এরপরের জেনারেশনটা হয়তো করবে, এরপরে করবে না। আমি আমার বাচ্চার ধ্যান রাখছি যে এরপরে যে ওরাও রাখবে 30 বছর পরে আমার ধ্যান, আই ডোন্ট এক্সপেক্ট দ্যাট। আচ্ছা, সেকেন্ড পয়েন্টও বলে দিচ্ছি যে আমার মনে হয় যে উই আর দ্য লাস্ট জেনারেশন টু গেট ম্যারিড ইভেন। এত ফেইল্ড ম্যারেজেস হচ্ছে উইথ রেসপেক্ট টু এভরিবডিজ রিলেশনশিপ। বিয়ে হচ্ছে 7 দিনের মধ্যে ডিভোর্স, বিয়ে হচ্ছে 10 দিনের মধ্যে ডিভোর্স, 1 বছর। তো আমার মনে হয় আইডিয়া অফ সাকসেসফুল ম্যারেজ, লাইভ পডকাস্ট আমি বলছি, আই থিঙ্ক ম্যারেজ যদি এখন টিকে যাচ্ছে এটাই সাকসেসফুল আমার মনে হয়। আর আমার মনে হয় নেক্সট জেনারেশন উইল অনলি ম্যারি, যদি ম্যারি করেও কিডস করার যে ইচ্ছাটাও, মানে বিকজ নোবডি ওয়ান্টস টু টেক রেসপন্সিবিলিটি এন্ড দ্যাট ইজ ফাইন, ইট ইজ ইওর চয়েস। কিন্তু এত র্যাম্পেন্ট হয়ে যাচ্ছে যে এরকম অনেক আমার ফ্রেন্ড আছে, দে ডোন্ট ওয়ান্ট টু গেট ম্যারিড, মেবি দে আর সিইং দ্য সোসাইটি। ওদের নিজের ফ্রেন্ডসের মধ্যে 10টা ফ্রেন্ডের মধ্যে 6 জনের যদি ম্যারেজ নিয়ে এত প্রবলেম থাকে, দে ডোন্ট ওয়ান্ট টু। আলটিমেটলি রেসপন্সিবিলিটিটা পাচ্ছে না। মানে ওই কিডটা, আমরা যখন কিড ছিলাম, আমরা যে ওই একটা আঙ্কেল চিপস পেয়ে খুশি থাকতাম, ও কি খুশি আছে? না। ওকে আপনি অ্যান্ড্রয়েড কি, আপনি ওকে আইফোন দিয়ে দিন, হি উইল নট বি হ্যাপি। আজকে ওকে 17 দেবেন, ওর 18 লাগবে, ওর 18 দেবেন, ওর 19 রাখবে, ওর একদম ফাস্ট ইন্টারনেট লাগবে। আমার এখনো মনে আছে আমাদের যে ফোনের মধ্যে নেট, ফোনের মধ্যে কানেক্ট করতাম বিএসএনএল নেট, এরপরে রেডিফ মেইল, ইয়াহু, দিস আর গুড ডেজ। ওরা কোনোদিন এগুলো দেখেনি, এজন্য ওরা ডিল করতে পারছে না। এত ইয়াং এজে ওরা দেখছে তো সবকিছু, ব্রেন ইজ নট এবল টু কম্প্রিহেন্ড। কারণ ব্রেন তো একটা হিউম্যান ব্রেন, এটা তো হিউম্যান ব্রেন তো এইভাবেই তৈরি হয়। আপনি হিউম্যান ব্রেনের বাচ্চাটাকে যদি জঙ্গলে রেখে বড় করেন, ও কিন্তু ওই ঋষির মতোই বড় হবে। ও তো এখন পারছে না এই সিচুয়েশনটা, বিকজ ব্রেন ইজ নট এবল টু, এত কালার্স দেখছে, এত ফ্ল্যাশেস দেখছে, ফ্ল্যাশেস অফ লাইট, ওরা অ্যাটেনশন দিতে পারছে না, ভালো লাগছে না, নেক্সট রিল, নেক্সট রিল, নেক্সট রিল। ছোট বাচ্চারা এখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, রিলস বানাচ্ছে, তো দিস দে আর নট এবল টু কম্প্রিহেন্ড। এই সেম জিনিসটা বাড়িতে করছে, তো ওরা গিয়ে একটা এমন পার্সনের সামনে করে দিয়েছে যার জন্য এটা ভাইরাল হয়েছে, যে উনাকে আমরা রেসপেক্ট করি এখনো। অমিতাভ বচ্চন মিনস এ হিউজ থিং, ঠিক আছে না? ওনার নাম নেওয়ার আগে আমরা একবার ওইটা করবো, অনেক বড় স্টেচারের মানুষ। তো দিস ইজ দ্য থিং, এন্ড দিস উইল ডিটোরিয়েট ওভার দ্য নেক্সট 50 ইয়ার্স, আরো বেশি হবে এগুলো। মানে এই যে আমাদের সময় এমন হতো যে একটা চিপসের প্যাকেট যদি আসতো আমরা শেয়ার করে খেতাম, এখনকার বাচ্চাদের মধ্যে তো সেই জিনিসটা দেখি না। প্লাস আপনি একটা পয়েন্ট খুব ভালো তুললেন যে এই যে রেসপন্সিবিলিটি না নেওয়ার বিষয়টা, তো এইটা যদি যেমন বললেন যে আমরাই হয়তো লাস্ট জেনারেশন, বাবা মায়ের টেক কেয়ার করছি, বা আমরাই হয়তো সেই জেনারেশনটা যার পরে বিয়ের পরে বাচ্চা থাকবে, এরপরে তো বাচ্চাও নেবে না, অনেকে বিয়েও করবে না, এখন চলছে, এখনো নিচ্ছে না, অনেকের মধ্যে আসছে। এন্ড দ্যাট ইজ এ পার্সোনাল চয়েস উইথ রেসপেক্ট টু এভরিবডিজ ডিসিশন, কে এটার মধ্যে ইন্টারফেয়ার করবে। তো এইটা নিয়ে কি কোনো একটা জায়গায় আগামী দিনে একটা ভীষণ ভয়াবহতা বা একটা ক্রাইসিস তৈরি হতে পারে, এবং যদি হয় তাহলে এটাকে কিভাবে ডিল? রাইট, এটা আপনি যদি বলেন যারা নিচ্ছে না, ওরা বলবে যে ইওর লাইফ উইল বি ওভার না, হোয়াই আর ইউ থিংকিং ফর দ্যাট?